দেওয়ানা আমার ভালোবাসা সিজন 1 লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 9। ওনার ছোঁয়ায় আমাকে কাঁপতে দেখে সাথে সাথে উনি আমার দুহাতে আমার দুগাল আঁকড়ে ধরে মুহূর্তেই টেনে নিজের ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরে। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের দুপা উঁচু করে দুহাতে ওনার শার্টের কলার চেপে ধরি শক্ত করে। সাথে আবেশেই নিজের দুচোখ বন্ধ হয়ে আসে। হৃদ মায়াতে মত্ত হয়ে আছে। আজ বড্ড উন্মাদ হয়ে রয়েছে হৃদ। নিজের বিয়ের 10 মাস পর আজ হৃদ মায়াকে কাছে টেনে নিতে চাইছে। সে তার হৃদের মত্ত হয়ে থাকতে চাইছে। তার হৃদকে কিছু বোঝাতে চায়। তাই মায়াকে গভীরভাবে ছুঁয়ে দেওয়া। আর সেই ছোঁয়ায় মায়াকে কাঁপতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি হৃদ। তাই মায়া কিছু বুঝে ওঠার আগেই হুট করেই হৃদ নিজের ঠোঁটের সাথে মায়ের ঠোঁট চেপে ধরে। দীর্ঘ চুমুতে মেতে ওঠে। 5 মিনিট পর হৃদ মায়াকে আস্তে আস্তে ছেড়ে দিয়ে মায়ের কপালে নিজের কপাল ঠেকায়। দুজনের নিঃশ্বাসের ওঠানামা করছে দ্রুত গতিতে। হৃদ 2 সেকেন্ড মায়াকে দেখে আবারও মায়ের ঠোঁটের শব্দ করে চুমু খায়। তখনও মায়া চোখ বন্ধ করে দুহাতে হৃদের শার্টের কলার চেপে ধরেছিল পা উঁচু করে। হৃদ মাকে শব্দ করে চুমু খেয়ে সাথে সাথে এক হাতে মায়ের কোমর শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে উঁচু করে দেওয়ালে চেপে ধরে। মায়ের ঠোঁটের আবারও শব্দ করে ছোট ছোট চুমু খেতে থাকে। পরপর কোনো থামাথামি নেই। আজ তার পিচি বউকে ভালোবেসেই দম নিবে, তার আগে নয়। হৃদের এমন রোমান্টিক অত্যাচারের সাথে মায়া পূর্ব পরিচিত নয়। তাই কি করবে কিছু ভেবে না পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ভ্যা ভ্যা করে কান্না করে ওঠে। মায়ের কান্নার আওয়াজে হৃদের কানে যেতে চোখ তুলে তাকায় ওর দিকে। মায়ের এমন কান্না মানে বুঝতে পারছে না হৃদ। তাই কিছুটা কনফিউজড হয়ে কৌতূহল চোখে তাকাতেই মায়া নাক টেনে টেনে কান্না সুরে বলে ওঠে, আপনি আমাকে শ্বাসরুদ্ধকরভাবে মারতে চান। আমি যাতে নিঃশ্বাস নিতে না পারি তাই এমন করছেন আমার সাথে। মায়ের কথার মানে বুঝতে পেরে মজা সরে ঠোঁট কামড়ে হাসে, আস্তে করে বলে ওঠে, হুম, তোমাকে রোজ শ্বাসরুদ্ধকরভাবে মারবো আমি এবার থেকে। অনেক ছাড় পেয়েছো তুমি, সেটা আর পাবে না আমার থেকে। তোমাকে বড় হতে হবে আমার জন্য। আমি নিজে তোমাকে সবটা শেখাবো। সেটার জন্য তোমাকে রোজ এমন সব শ্বাসরুদ্ধকর রোগে ভোগাবো আমি। আমি দাদিকে বলবো আপনি আমাকে শ্বাস নিতে দেন না, আমার ঠোঁট চেপে ধরে রেখেছেন। তাই বলতে পারো লজ্জা নামক সিস্টেমটা আমার মধ্যে নাই। তাই আমি সবার সামনেই সেম কাজটি করতে পারবো বরাবরই। আর সাথে এটাও বলবো যে তুমি আমার কলার চেপে ধরে কাছে টেনে নিচ্ছিলে বারবার। হৃদের কথায় মায়া হৃদের কলার সাথে সাথে ছেড়ে দিলেও সে হৃদের বাহুটার থেকে ছাড় পায়নি, বরং আরও গভীরভাবে আটকা পড়ে। হৃদ মায়াকে কলার ছাড়তে দেখে আরও শক্তভাবে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়া যাতে ছুটতে না পারে তাই ওকে দুহাত আঁকড়িয়ে উঁচু করে রাখে, ফ্লোর থেকে দেওয়ালে চেপে ধরে। এতে করে মায়া আবারও হৃদের কলার চেপে ধরে পরে ভয় ভয় নজরে হৃদের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, আমি ইচ্ছে করে আপনার কলার চেপে ধরিনি তো। আপনি তখন ওইভাবে ছোঁয়ায় আমার কেমন কেমন জানি লাগে। আমার শরীরে কেমন রোগী টাইপের কেঁপে কেঁপে ওঠে। আমি সহ্য করতে পারি না এটা। আমার এমন কেন হয়? হৃদ মায়ের কথাগুলো শুনে শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে মায়ের কপালে কপাল ঠেকায়। পরে আস্তে করে বলে ওঠে, তুমি কঠিন রোগে আক্রান্ত হচ্ছ, তাই এবার থেকে তোমার এমনটাই হবে। তুমি আমার নতুন রোগে আক্রান্ত হবে দিনকে দিন। মায়ের হৃদের কথার মানে বুঝতে না পেরে ভয়ে কাচুমাচু করে আস্তে আস্তে করে বলে ওঠে, দাদি যাব আমি। হুম, স্বামীর কাছে থাকবা তুমি। আমার মন ভরেনি, তাই কোথাও যাওয়া হবে না তোমার। চুপচাপ থাকো, আমাকে আমার কাজ করতে দাও। বলে হৃদ আবারও মায়াতে মত্ত হয়ে ওঠে। মায়ের গলায় নিজের মুখ গজাতেই হাত হালকা হয়ে আসছে হৃদের। আর সেই সুযোগটাই কাজে লাগায় মায়া। নিজেকে কঠিন রোগ ভেবে ঠাস করে নিচে বসে যায় মায়া হৃদের বাহুজোরের ফাঁক দিয়ে। মায়ের এমন হঠাৎ কাজে মুহূর্তে হৃদ ভ্যাবাচাকা খেয়ে যায়। কি হয়েছে বুঝতে নিচের দিকে তাকাতেই মা চোখের ইশারায় দৌড় লাগায় দরজার দিকে। হৃদ মায়াকে নিচের থেকে পালাতে দেখে সেও দৌড় দেয় মায়ের পেছন পেছন। কিন্তু মায়া হৃদকে হাত বাড়িয়ে ধরতে যাওয়ার আগেই মায়া দরজা খুলে কোন দিকে না তাকিয়ে নুপুরে ঝনঝন শব্দ করে ভৌদর দেয় সাদের স্টেজে সবার উদ্দেশ্যে। আর মনে মনে আওড়াতে থাকে, আর যাই হোক এখান থেকে হৃদের এমন কঠিন রোগে আক্রান্ত হতে পারবে না। তাই মনে মনে আবারও সিদ্ধান্ত নেয় যে হৃদের সামনেও আর আসবে না। হৃদ মায়ের পেছন পেছন দৌড়ায়ও মায়াকে ধরতে না পেরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পরে কোমরে দুহাত রেখে পরে মায়ের ভৌতর দেখে হেসে ওঠে। মায়ের পেছন থেকে চিল্লিয়ে বলে ওঠে, হৃদ পালিয়ে লাভ নেই, তুমি আর বাঁচতে পারবে না আমার থেকে। যেখানে যাবে ঘুরে ফিরে আমাকেই পাবে তুমি। হৃদ নামটি কানে আসতেই মা থামে। অজানা এক অদ্ভুত অনুভূতি কাজ করে মায়ের মনে। বুক ধুকপুক করে ওঠে এই হৃদ নামটি শুনে।
মুহূর্তে কেঁপে ওঠে সারা শরীর। মায়া ধীর গতিতে পেছন ফিরে তাকায় হৃদের দিকে করুণভাবে। হৃদ মায়াকে নিচের দিকে ঘুরতে দেখে ঠোঁট কামড়ে হেসে আবারও দৌড় লাগায় মায়াকে ধরতে। মায়া হৃদকে নিচের দিকে দৌড়াতে দেখে চমকে উঠে আবারও দ্রুততার সঙ্গে দৌড় দেয় ছাদের উদ্দেশ্যে। দাদির আঁচল ধরে দাঁড়িয়ে আছে মায়া। দৃষ্টি তার নিহার হলুদের স্টেজে থাকলেও মন ছুটে চলেছে চারিপাশে। তাই বারবার স্টেজ থেকে চোখ সরিয়ে ভয় ভয় নজরে চুপি চুপি চারিপাশে চোখ বোলাচ্ছে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি কোথায় আছে তা জানতে। চারিপাশে হৃদকে কোথাও দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া। হৃদ থেকে বাঁচার জন্য মূলত মায়া তার দাদির আঁচল ধরে দাঁড়িয়ে আছে। তখন হৃদ থেকে দৌড়ে পালিয়ে এসে দাদির আঁচল ধরে দাঁড়িয়েছে মায়া। দাদির আঁচলটা তার একমাত্র নিরাপদ স্থান বলে মনে হচ্ছে এই মুহূর্তে। হৃদ মায়ের সাথে মিলে রেখে নিজেকে হলুদ রঙে রাঙিয়েছে। হলুদ পাঞ্জাবি, সাদা ধুতি সালোয়ার পরেছে। নিজে এক হাত দিয়ে অন্য হাতে হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে উপরে আসছে হৃদ কিলার স্টাইল দিয়ে। পরে ছাদে উঠে নিজের হাত থেকে দৃষ্টি সরিয়ে চারিপাশে চোখ বোলায়। চারিপাশে সবাই নিজের দিকে অবাক হয়ে হাঁ করে তাকাতে দেখে কপাল কুঁচকে এলো হৃদের। নিজে একবার নিজের দিকে দেখে নিয়ে আবারও তাকায় সামনে। আজ প্রথম পাঞ্জাবি পরেছে সে, তাও আবার বইয়ের জন্য। নয়তো পাঞ্জাবি বিষয়টি কোনো কালে পছন্দ নয় তার। সবাইকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে বিরক্তি নিয়ে চারিপাশে চোখ বুলাই আবারও। যার জন্য এত কষ্ট করে পাঞ্জাবি পরল সে, তাকে তো দেখতে হবে তার এই নতুন রূপ। যার জন্য সে এত কষ্ট করলো তাকে দেখাতে না পেয়ে আরও বিরক্তি প্রকাশ পাচ্ছে হৃদের ফেসে। হৃদ এমনিতেই নেশাক্ত সৌন্দর্যের অধিকারী, তার উপর আবার এই প্রথম পাঞ্জাবি পড়েছে। এতে যেন তার নেশাক্ত ধাপটা কয়েক গুণ বেড়ে যায়। হৃদের এমন নেশা ধরানোর রূপে মত্ত হয়ে সবাই হাঁ করে গিলে খাওয়া টাইপ তাকিয়ে আছে। হৃদ বিরক্তি নিয়ে কিছুটা এগিয়ে আসে সামনের দিকে। পরে থেমে নিজেকে স্থির রেখে ডান হাতে দুইটা আঙ্গুল দিয়ে কপালে স্লাইডে ঘেঁষতে ঘেঁষতে নীরবে ব্রাউন চোখ জোড়া দিয়ে চারিপাশে মায়াকে খুঁজতে থাকে। কোথাও মায়াকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে এলো তার। আর ভাবতে থাকে, হঠাৎ করে মেয়েটা হাওয়া হয়ে গেল নাকি, যার কারণে এখন খুঁজে পাচ্ছে না সে। হৃদের নেশা ধরানো রূপে আসক্ত হয়ে ডলি এক প্রকার ছুটে এসে হৃদকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় হৃদ প্রথমে কিছু বুঝতে না পেরে চুপ থাকে। পরে কি হচ্ছে তার সাথে বুঝতে পেরে মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে যায় হৃদের। রাগটা নিজের মধ্যে বহাল রেখে চোখ মুখ শক্ত করে ডলির দুবাহু শক্ত করে টেনে নিজের বুক থেকে উঠিয়ে সামনে দাঁড় করায়। হৃদ কিছু বলতে না দিয়ে ডলি খুশিতে গদগদ হয়ে আহ্লাদি সুরে বলে ওঠে, বেবি, ইউ লুকিং সো হট, আই এম ফেড আপ উইথ সিইং ইউ ইন দিস ফর্ম। এটা কেমন সেন্টেন্স? হৃদ ডলির কথা শুনে নিজেকে আর ধরে রাখতে না পারে দুহাত মুষ্টিবদ্ধ করে রেগে ডলির দিকে তেড়ে যেতেই থেমে যায় সে। দৃষ্টি যায় স্টেজের কোনায় হেনা খানের আঁচল ধরে দাঁড়িয়ে থাকা মায়ের ওপর। মায়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে পলকহীনভাবে। মায়াকে এভাবে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদ মুহূর্তে শান্ত হয়ে যায়। সেও মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ডলি হৃদকে নিচের দিকে তেড়ে আসতে দেখে ভয় সিটিয়ে যায় মুহূর্তেই। হৃদকে থেমে যেতে দেখে কপাল কুঁচকে এলো তার। হৃদকে সামনের দিকে তাকাতে দেখে সেও হৃদের দৃষ্টি অনুসরণ করে পেছন ঘুরে তাকায়। সাথে সাথে চোখে পড়ল স্টেজের কোনায় মায়াকে। মায়াকে ওদের দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে ডলি। পরে হৃদ আর মায়া পরস্পরের দিকে তাকিয়ে থেকে শয়তানি বুদ্ধি চাপল ডলির মাথায়। সে এক হাতে হৃদের গলা জড়িয়ে ধরে অন্য হাতে হৃদের দিকে ঝুঁকে ঝুঁকে করতে করতে মায়াকে দেখিয়ে দেখিয়ে ন্যাকামো সুরে বলে ওঠে, বেবি, আমি জানতাম তুমি আজ পাঞ্জাবি পরবে। আমার কথা চিন্তা করে তুমি পাঞ্জাবিটা পরেছ, তাই আমি আজ অনেক হ্যাপি। আই লাভ ইউ বেবি, লাভ ইউ সো মাচ। হৃদার ঢলের সবটা নীরব দর্শকের মতো শ্রবণ করছিল মায়া অসহায় দৃষ্টিতে। হৃদের এত কাছে ডলিকে দেখে অনুভূতি শূন্য হয়ে আস্তে করে চোখ ফিরিয়ে নেয় সে। কেন জানি মায়ের আর কিছুই দেখতে ইচ্ছে করছে না। হয়তো বড্ড চোখ দুটো জ্বলছে তার। মায়াকে নিজের থেকে বেখেয়ালিভাবে দৃষ্টি সরাতে দেখে চোখে মুখে হিংস্রতা ফুটে ওঠে হৃদের। সেই হিংস্রতার রেশ ধরে ডলিকে আরও টেনে দাঁড় করায় সে। পরের আগে রিরি করতে করতে তাতে দাঁত চেপে বলে ওঠে, নিজের বউ ছাড়া পরনারীকে কখনো ছুঁয়ে দেখিনি আমি। সেটা যেভাবেই হোক না কেন, আমার কাছে ঝামেলা সৃষ্টি করিস না। নিজের ভালোটা পাগলও বোঝে, নিজের মাথাটা মায়া কর। অকারণে এটাকে হারাতে না হয় তোর। তাই আমাকে আমার মতো থাকতে দে। এক কথা বারবার বলা মানুষ আমি না। হৃদের এমন কথার মানে বুঝতে পারে ডলি। হৃদ কি আর সে কী কী করতে পারবে সবটাই জানা তার। হৃদকে ভালোবেসে বলে বারবার ছুটে আসে হৃদের দিকে, নয়তো সে কখনোই হৃদ নামক ভয়ানক প্রাণীর সামনে আসতো না। ডলি হৃদের কথাগুলো শুনে বার কয়েক শুকনো ঢোক গিলে জিহ্বা দিয়ে ঠোঁট পিছিয়ে নেয়।
হাত পা প্রচণ্ড রকমের ঠান্ডা হয়ে আসছে তার। ভীতু চোখে তাকিয়ে হৃদের দিকে। হৃদ কথাগুলো বলে হনহন করে স্টেজের দিকে চলে যায়। হৃদ চলে যাওয়াতে হাঁপ ছেড়ে বাঁচে ডলি। সাথে সাথে রাগও হয় প্রচুর। কি নেই তার? সবই তো আছে। সে কি মায়ের থেকে কোনো অংশে কম নাকি? বরং বেশি হবে। চোখ বুলানো সৌন্দর্য তার, যা মুহূর্তে শত শত ছেলেকে ভাসাতে পারে। তাহলে কেন হৃদ তাকে দেখতে চায় না? কেন তাকে ভালোবাসে না হৃদ? সে যদি হৃদকে না পায় তো হৃদ বেঁচে থাকার কারণটাকেও মেরে দিবে সে। এতে যদি তার নিজেকেও মারতে হয় তো হবে, তার সাথে করে মায়াকেও মারতে হবে। তার আগে নয়। যদি হৃদ তার না হয় তো অন্য কারো হতে দিবে না সে। কথাগুলো ভেবে পৈশাচিক আনন্দ পায় সে মনের মধ্যে। হৃদ স্টেজের সামনে গিয়ে দাঁড়ায়। অহেতুক চারিপাশে চোখ বুলিয়ে ঘাড় পাকা করে আবারও মায়ের দিকে তাকায়। মা তখনও মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে আছে, উপরের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। হৃদ মায়ের এমন করার কারণটা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। ঠোঁট কামড়িয়ে হাসে সে। তার পিচি বউ তাকে নিয়ে জেলাস। ভাবতে আনন্দে ঢেউ খেলে যায় তার মনের মধ্যে। হৃদ এক এক ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে পড়ে। বার কয়েক সেই গ্লাসে চুমুক বসায়। মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মা তখনও চুপচাপ মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে আছে। হাতে হেনা খানের আঁচলটা বারবার পেঁচাচ্ছে। হৃদ সেটা শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে নিঃশব্দে। মায়ের নিজের অস্থিরতা ধরে রাখতে না পেরে আস্তে করে নিয়ে মাথাটা উঁচু করে সামনের দিকে তাকায়। সাথে সাথে দুজনে চোখাচোখি হয়। হৃদ নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সেও চুপচাপ তাকিয়ে থাকে হৃদের দিকে। হৃদ মাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে একটা ভ্রুকুচকে ইশারা করে। কি হয়েছে জানতে চায়। মায়ের হৃদের ইশারা দেখে কিছু না বলে আবারও চুপচাপ নিজের মাথাটা নিচু করে দাঁড়িয়ে পড়ে। হৃদ মায়াকে মাথা নিচু করতে দেখে মুহূর্তে হেসে ওঠে। হাত বাড়িয়ে ওয়াইনের গ্লাসটা ওয়েটারের কাছে দিয়ে এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়ায় নিঃশব্দে। মায়ের হৃদের উপস্থিতি টের পেয়ে একবার চোখ তুলে হৃদকে দেখে নিয়ে আবার নিচের দিকে তাকায়। সে মাকে এমন করতে দেখে আস্তে করে ঝুঁকে মায়ের কানে ফিসফিস করে বলে ওঠে, বউ আমার যা দেখেছ তা কিন্তু মোটেও সত্যি নয়। আমি কিন্তু ডলিকে জড়িয়ে ধরিনি, সে ধরেছে। দোষটা আমার না, তাই বউয়ের গাল ফুলিয়ে না থাকাই উচিত। বলে হৃদ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে মায়ের দিকে তাকিয়ে দুষ্টুমি হাসি দেয়। হৃদের এমন ফিসফিস কথায় শিহরিত হয়ে ওঠে মায়া। হৃদের উত্তম গরম নিঃশ্বাস মায়ের গালে কানে গলায় বাড়ি খেতেই মুহূর্তেই আবারও কঠিন রোগে আক্রান্ত হয়ে কেঁপে ওঠে সে। পরে আস্তে করে হৃদের দিকে তাকায় অসহায় দৃষ্টিতে। পরে করুণ কণ্ঠে বলে ওঠে, আমি গাল ফুলাই? বউ আমার গাল ফুলিয়ে থাকলে আদর আদর লাগে বেশি। আর ডলি আপু করলে? মায়ের মুখে ডলির নাম শুনে আবারও ঝুঁকে পড়ে মায়ের দিকে। পরে আস্তে করে বলে ওঠে, জলে বুঝি? কথাটা বলে হৃদ মায়ের কানে শব্দ করে চুমু খায়। পরে সাথে সাথে মায়ের গালেও একটা চুমু খায়। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পড়ে মায়ের পাশে। আর মায়ের হৃদের হঠাৎ এমন কাণ্ডে ভরকে যায়। সন্ধ্যা থেকে কি হচ্ছে তার সাথে কিছু বুঝতে পারছে না সে। হৃদের এমন সব কাণ্ডে মায়ের বারবার শিহরিত হচ্ছে। নিজেকে কঠিন রোগী টাইপ মনে হচ্ছে, কারণ হৃদের ছোঁয়ায় বারবার কেঁপে ওঠা তার কাছে সহ্য হচ্ছে না। তাই এক হাতে গাল চেপে ধরে হৃদের দিকে তাকিয়ে আছে অসহায় ফ্রেশ করে। হৃদ ডন্ট কেয়ার ভাব নিয়ে সামনে তাকায়। হৃদ মায়ের গালে শব্দ করে চুমু খাওয়াতে সেই চুমুর শব্দ হেনা খানের কানে আসতেই পাশ ফিরে তাকায় মায়ের দিকে। মায়ের সাথে হৃদকে জড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুজ কুচকায় হেনা খান। পরে কৌতূহল হয়ে হৃদকে প্রশ্ন করে ওঠেন, এই তুই এখানে ওর পাশে কী করছিস? হৃদ ভ্রুকুচকে ঠোঁট উল্টিয়ে বলে, কিছু না। তাহলে অন্য কোথাও গিয়ে দাঁড়া, ওর পাশে কেন দাঁড়িয়ে আছিস? ও আমার বউ, তাই। হৃদ হেনা খানকে হাঁপছাড়া উত্তর দিয়েই জায়গায় ছেড়ে প্রস্থান করে সাথে সাথে। আর হেনা খান হৃদের কথায় হা হয়ে থাকে। হৃদ আজকাল কথাগুলো সব কেমন যেন সবার মাথার উপর দিয়ে যায়। মায়ের গালে হাত দিয়ে হৃদের চলে যাওয়ার দিকে করুণভাবে তাকিয়ে থাকে। নিজের দৃষ্টি পাশ কুড়াতে চোখ যায় সাদের দরজার দিকে। সাদা পাঞ্জাবি পরে দরজা দিয়ে সুদর্শন পুরুষ হাসি মুখে এগিয়ে আসছে স্টেজের দিকে। মা সেই ব্যক্তিটিকে দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে হেনা খানের আঁচল ছেড়ে নুপুরে ঝনঝন শব্দ তুলে ভো ধরে ঝাঁপিয়ে পড়ে সেই সুদর্শন যুবকের বুকের ওপর। ব্যক্তিটি অবশেষে মায়াকে নিজের বুকের মধ্যে টেনে নেয় শক্তভাবে। হৃদের কানে মায়ের নুপুরের ঝনঝন শব্দ আসতেই পেছন ফিরে তাকাতেই চোখে পড়ল মায়া কারো বুকের উপর ঝাঁপিয়ে পড়তে। মায়াকে কারো বুকের উপর লুকাতে দেখে সাথে সাথে চোয়াল শক্ত হয়ে আসে তার। মুহূর্তেই যেন শরীরের রক্ত টকবক করে উঠে শিরায় শিরায়। চোখ দুটো যেন রক্ত চলাচল করছে তার। নিজেকে ধরে রাখার ভাষায় হারিয়ে ফেলেছে মুহূর্তে। মাথায় শুধু সব কিছু ধ্বংস করার তাণ্ডবে মেতে উঠেছে।
আর সেই তাণ্ডবে সবার আগে পোড়ানো হবে মায়াকেই। আরিফের বুকে লেপ্টে আছে মায়া। নিজের ভাইকে এতটা দিন বাদে দেখতে পেয়ে আবেগপ্রুত হয়ে উঠেছে সে। তাই আরিফকে জড়িয়ে ধরে আছে সেই কখন থেকে। আরিফ এসে মায়ের মাথায় আদরে এক হাত বুলিয়ে দিচ্ছে বারবার। ভাই বোনের সখ্যতা যেন বেড়ে চলেছে ক্ষণে ক্ষণে। এখানে হনে হনে লেখা। আরিফ মায়ের মনের অবস্থাটা সবটাই বুঝতে পারছে। বিগত 10 মাস ধরে মায়া আরিফকে দেখতে পায়নি, তাই হঠাৎ করে সামনে চলে আসায় অনেকটা আবেগপ্রুত হয়ে ওঠে মায়া। মায়ের অ্যাক্সিডেন্টের সময় যদিও আরিফ মায়ের পাশে ছিল, কিন্তু মায়ের জ্ঞান ফেরার পরপরই নিজের বিজনেসের সমস্যার কারণে চট্টগ্রামে ফিরতে হয়েছে আরিফকে। তাই মায়ের নিজের চোখ খুলে সবাইকে পেলেও আরিফকে দেখতে পায়নি কোথাও। হৃদের অশান্ত চোখ শীত হয়ে আসে আরিফকে দেখে। নিজের হিংস্র ভাবটা মুহূর্তেই শান্ত হয়ে আসে। মায়াকে আরিফের বুকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে হৃদ। দমটা যেন আটকে ছিল মায়াকে কারো বুকে দেখে। আরিফ আর মায়াকে দেখে হাসি মুখে এগিয়ে আসে হেনা খান ও মায়ের মা। আরিফকে কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় ফিহা। হেনা খান ফিহাকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে আরিফের সাথে কথা বলে সামনে এগিয়ে যায় তিনি মায়াকে নিয়ে। আরিফও হাসি মুখে তাদের পেছন পেছন অগ্রসর হতে থাকে। থামতে হয় তাকে। ফিহা পেছন থেকে আরিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, ধন্যবাদ না দিয়ে চলে যাচ্ছেন, আজব পাবলিক তো আপনি। ফিহার কথার পেছনে ফিরে তাকাই আরিফ। ফিহাকে এক পলক পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে দ্রুত চোখ সরিয়ে সামনে তাকায় সে। পরে চলে যেতে যেতে ফিহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, যেটা সামলাতে পারবেন না সেটা পড়েন কেন? পেট দেখানো যদি খুব জরুরি না হয়ে থাকে তো চেঞ্জ করে আসুন। আরিফের এমন কথায় হতভম্ব হয়ে যায় ফিহা। কি বলেছে বোঝার জন্য নিজের দিকে তাকাতেই বুঝতে পারে। ফিহা বিদেশি কালচারে বড় হয়, পেট বের হয় তেমন একটা ব্যাপার না। ওরা সবসময় এই ধরনের ড্রেস আপ পরে থাকে। কিন্তু আরিফের কাছে বিষয়টি মোটেও পছন্দ না। বুঝতে পেরে ফিহা নিজেকে দ্রুততার সঙ্গে গুছিয়ে দেয়। পরে কিছু একটা ভেবে মুচকি হেসে উল্টো পথে নিচে পা বাড়ায়। হাতে হলুদ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে আয়ন। নিজের মনের মানুষটাকে একান্ত ভেবে হলুদ ছুঁয়ে দেওয়ার জন্য তার এই প্রচেষ্টা। কিন্তু অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটির সামনে পেয়েও হলুদ ছোঁয়াতে পারছে না সে। মা তার মায়াবাসীকে নিয়ে মত্ত হয়ে আছে। মায়ের আশেপাশে পরিবারের সকল সদস্যই রয়েছে, তাই সে বাধ্য হয়ে মায়ের পাশেও ঘেঁষতে পারছে না। দূর থেকে হলুদ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে অসহায় দৃষ্টি করে। আয়ন তার এমন দৃষ্টি অপেক্ষা করে কেউ একজন গিয়ে সবার সামনে দিয়েই মায়ের গালে গলায় নিজের দুহাতে হলুদ লেপটে দেয়। আকস্মিক ঘটনায় সবাই চমকে তাকাতেই অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে ব্যক্তিটির দিকে। কারণ ব্যক্তিটি জীবনে কখনো কারো হলুদের ফাংশনে যাওয়া তো দূরের বিষয়, আর সেই জায়গাটায় হলুদ নিয়ে মাখামাখি করছে, তাও আবার নিজের বউকে সবার সামনে লাগিয়ে দিচ্ছে। কথাটা ভাবতে সবার চোখ কৌটো থেকে বেরিয়ে আসার উপক্রম। রিচ সবার এমন দৃষ্টি অনুসরণ করেও কিছু না বলে চুপচাপ নিজের মতো করে মায়ের গালে গলায় হলুদ লেপটে দেয়। হৃদের হঠাৎ এমন কাছে মায়া প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে চুপ হয়ে যায় ভয়ে, আর তাকিয়ে থাকে অসহায় দৃষ্টিতে। আর হৃদকে এমনভাবে হলুদ লাগাতে দেখে হেনা খান অবাক হয়ে বলে ওঠে, কি করছিস হৃদ? হেনা খানের কথায় হৃদ তার দাদির দিকে না তাকিয়ে হলুদ লাগাতে লাগাতে মায়ের চোখের নিজের দৃষ্টি স্থির রেখে স্বাভাবিকভাবে বলে ওঠে, হলুদ লাগাচ্ছি। তোর কি আমাকে কানা মনে হচ্ছে হৃদ? তুই ওকে এভাবে কেন হলুদ লাগাচ্ছিস? আমার মন চেয়েছে তাই লাগাচ্ছি। হৃদের এমন খাপছাড়া কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে হেনা খান। কপাট রাগ দেখিয়ে বলে ওঠে, তোর মন চাইলেই কোনো কিছুই করতে পারবি না তুই। আমার সোনামার সাথে তো একদমই না। হেনা খানের এমন কথায় হৃদ মায়ের দিকে থেকে দৃষ্টি সরিয়ে দাদির দিকে তাকায়। পরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করে বলে ওঠে, কেন পারবো না? তোমার সোনামাকে আমার সাথে বিয়ে দেওয়ার সময় তুমি কি আমার সাথে চুক্তি করেছিলে যে তোমার সোনামাকে আমি কোনো কিছু লাগাতে পারবো না, কিছু করতে পারবো না? কই, আমার তো তেমন কিছু মনে পড়ছে না। কথাটা বলে আবারও হৃদ হেনা খানের দিকে তাকায়। পরে খানিকটা থেমে আবারও মায়ের দিকে তাকিয়ে গালে আদরে হাত দিয়ে ভালো করে হলুদ মাখাতে মাখাতে হেনা খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, দাদি এখন তোমার সোনামাকে মাত্র হলুদ ছুঁয়ে দিলাম, আমার তো আরও অনেক কিছু ছুঁয়াই বাকি পড়ে আছে তোমার সোনামার থেকে। হৃদের এমন কথায় কানে আসতে হেনা খান রেগে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এই তুই এতটা নির্লজ্জ কবে থেকে হলি হৃদ? যবে থেকে বউ আমায় পালাই পালাই করে। হৃদের এমন খাপছাড়া কথা হেনা খান চুপ হয়ে যায়, কারণ তিনি হৃদকে আরও কিছু বলবে তার উত্তর হিসেবে হৃদের এমন লাগাম ছাড়া কথা শুনতে হবে তাকে। তাই তিনি চুপ করে হৃদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। উপস্থিত সবাই চুপ হয়ে আছে হৃদের কথার সাথে মায়াও। হৃদ নিজের মতো করে মায়াকে হলুদ লাগিয়ে সবার দৃষ্টি উপেক্ষা করে হনহনিয়ে চলে যায় জায়গা ছেড়ে। অন্য কারো হৃদের এমন পরিবর্তনটা মোটেও ভালো লাগছে না। রাগে তার শরীর রিরি করছে, শরীরটা তার। আর সেই রাগের বশ ধরেই
হাতে থাকা হলুদের বাটিতে প্রচণ্ড জোরে আছাড় মেরে ফ্লোরে আয়ন। তার ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। কেন তার সাথে এমনটা হচ্ছে? সে তো এমন কিছুই আশা করেনি। তাহলে আজ কেন তাকে এত কেন কেন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? কে দিবে তার এত কেন প্রশ্নের উত্তর? একরাশ বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে ধীর পায়ে ছাদ থেকে নিচে নেমে যাচ্ছে মায়া। সারা মুখে গলায় আর তার হলুদের মাখামাখি। সে হলুদ পরিষ্কার করার জন্য হেনা খান মায়াকে নিচে পাঠায় গোসল করার জন্য। হলুদের অনুষ্ঠান এখনও চলছে সাথে। সারা রাত বাপি সেটা বহাল থাকবে। মায়া রাত জাগতে পারে না, তাকে নিচে পাঠানো হয় গোসলে ঘুমিয়ে পড়ার জন্য। মায়া ঢুলতে ঢুলতে এগিয়ে আসতেই তাকে কেউ পেছন থেকে জাপটে ধরে। নিজের দুহাত দিয়ে মায়াকে আঁকলিয়ে নিয়ে তাকে নিয়ে অন্ধকার একটা রুমে ঢুকে যায়। আসবে ঘটনায় মা স্তব্ধ হয়ে যায়। কী করবে কিছু বুঝতে না পেরে নিজের দুহাত পা ছোটাছুটি চিৎকার করায় মেতে ওঠে। কিন্তু বাড়িতে মিউজিকের শব্দ বিকট হওয়ায় মায়ের চিৎকার কারো কান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হচ্ছে না। আর মাকে জাপটে ধরা ব্যক্তিটি সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে এই মুহূর্তে। দেওনা আমার ভালোবাসা, সিজন 1, লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 10। হৃদের সামনে দাঁড়িয়ে আছে মায়া। চোখ মুখ হালকা কুঁচকে রাগ নিয়ে দাঁড়িয়ে আছে সে চুপচাপ। মায়া চুপচাপ দাঁড়িয়ে থাকলেও হৃদের কাছে মায়ের এমন করে দাঁড়িয়ে থাকাটা বেশ সন্দেহজনক লাগছে। তারপর আবার তার রুমে মায়া নিচ থেকে এসে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা যেন হৃদের কাছে অস্বাভাবিকের চেয়েও অদ্ভুত লাগছে বেশি। তারপর আবার মায়ের এমন আচরণটা করতে দেখে হৃদ একটা ভ্রু কুঁচকে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি? মায়ের হৃদের মুখে কি শব্দটি শুনে এই মুহূর্তে চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। হৃদকে যদিও মায়া প্রচণ্ড রকমের ভয় পায়, কিন্তু এই মুহূর্তে মায়ের হৃদকে ভয় পাচ্ছে না মোটেও। উল্টো হৃদের উপর এক ঝাঁক ঝুঁকি ভরা রাগ কাজ করছে। তাকে এইভাবে চুরি করে এনে এই রুমের ভিতর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার জিজ্ঞেস করছে কি। আবার ফেলে দিতে দিতে দরজা দিয়ে পালিয়ে গিয়ে আবার ওয়াশরুমের ভেতর থেকে বেরিয়ে এসে তাকে নিচে পড়া থেকে উঠালো। আজব প্রাণী। ফেলে যদি দিবে তাহলে উঠাবার কি দরকার? তাই সে হৃদের সাথে কোনো কথা বলবে না, একদমই না। এবার যা কিছুই হয়ে যাক না কেন। তাই সে ঘাপটি মেরে নিজের মুখে তালা ইটেছে শক্তভাবে। হৃদ মায়াকে চুপচাপ থাকতে দেখে আর মায়াকে কোনো রকম কথা বলতে না দেখে কপাল কুঁচকে এলো হৃদের। হঠাৎ করে মায়ার অদ্ভুত কারণে হৃদ সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আবারও প্রশ্ন করে ওঠে, কি সমস্যা বলবে তো? হৃদ মায়ের কথায় হৃদের দিকে এক পলক তাকিয়ে আবারও নিজের মতো করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এতে করে হৃদ খানিকটা বিরক্তি নিয়ে শক্ত গলায় বলে ওঠে, কি হয়েছে বলবে তোরে বাবা? আর এখানে কি করছো তুমি? তোমার না ছাদে থাকার কথা ছিল সবার সাথে? হৃদের এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে খানিকটা ভরকে যায় মায়া। অসহায় দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলে ওঠে, আপনি তো আমাকে এই রুমে চুরি করে এনেছেন, তারপর আবার আমাকে নিচে ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছেন। আমি হাতে ব্যথা পেয়েছি তো, আবার আপনি আমাকে বকা দিচ্ছেন। আমি তো আমার রুমে যাচ্ছিলাম গোসল করতে, কিন্তু তার আগেই আপনি আমাকে চুরি করে নিয়ে এলেন। মায়ের কথা শুনে হৃদ মুহূর্তেই চমকে ওঠে। সে তো মাকে এখানে নিয়ে আসেনি, তাহলে কে এনেছে? হৃদ কিছু একটা ভেবে দ্রুত গতিতে দৌড়ে দরজার দিকে ছুটে যায়। আশেপাশে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে কাউকে খুঁজে চলছে। কে মায়াকে ক্ষতি করতে চায়, কে মায়াকে তার রুমে ধরে এনেছে। কেউ তো চায় মায়াকে হৃদ থেকে দূরে রাখতে, কিন্তু সে কে? কার এত সাহস যে তার বউকে ছুঁয়ে দেখার চেষ্টা করতে চায়? তার কলিজাটা তো মেপে দেখবেই হৃদ। আশেপাশের কাউকে খুঁজে না পেয়ে হৃদ নিজের ফোনটা বের করে আসিফকে কল দিয়ে কিছু একটা বলে। এক ঝাঁক রাগ নিয়ে আবারও নোবের দিকে পা বাড়ায়। নিজেকে শান্ত করে মায়ের দিকে এগিয়ে আসে হৃদ। খানিকটা থেমে মায়াকে ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। পরে মায়ের হাতে কাটা দাগটা দেখে চোয়াল শক্ত হয়ে ওঠে হৃদের। সাথে সাথে দ্রুততার সঙ্গে মায়ের হাত নিজের কাছে টেনে নেয় শক্তভাবে। মায়াকে রেগে কিছু বলবে ভেবেও থেমে যায় হৃদ, কারণ মায়াকে কিছু বলা, সে তো নিজেই কিছু জানে না তার সাথে আসলে কি হয়েছিল। হৃদ সবটা বুঝতে পেরে কিছু একটা ভেবে মায়ের দিকে কিছুক্ষণ শান্তভাবে তাকিয়ে থেকে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও তুমি। আজকে তুমি আমার সাথে আমার রুমে থাকবে, তাই কোনো বাহানা না করেই গোসল করে এসো। আমি তোমার জন্য খাবার আনছি। আর এই রুম থেকে যেন তোমাকে বের হতে না দেখি হৃদ, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমার মনে হচ্ছে না। সো বি কেয়ারফুল। কথাগুলো বলেই মায়াকে কোনো কিছু বলতে না দিয়ে কোলে তুলে দিয়ে ওয়াশরুমের দরজার দিকে পা বাড়ায় হৃদ। মায়াকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে বাম হাতে পানির টেপ ছেড়ে দিয়ে বাইরে চলে আসে হৃদ। শরীরটা তার রাগে রিরি করছে। তার কলিজায় হাত দেওয়ার মানুষটাকে এমনি এমনি ছেড়ে তো দিবে না সে।
কিন্তু তার আগে তার হৃদকে সেফ রাখতে হবে যে কোনো মূল্যে। তাই আজকের রাতটা হৃদকে তার সাথেই রাখতে যাবে, আর কোনো ক্ষতি করতে পারবে না। যদি হৃদ তখন নিজের রুমে না থাকতো তাহলে কি হতো? তার বাচ্চা বউয়ের মাকে হলুদ ছুঁয়ে নিজের রুমে এসেছিল গোসল করতে। পরে গোসল করা শেষ করে বাইরে বের হওয়ার জন্য তখনই দরজা খুলতেই কিছু পড়ার শব্দ কানে আসতেই চমকে ওঠে। দ্রুত এগিয়ে আসতেই চোখে পড়ে মায়াকে ফ্লোরে উপর হয়ে পড়ে থাকতে। দেখে সাথে সাথে মায়াকে টেনে নিজের সামনে দাঁড় করায় এবং সবটা জানতে চায়। মায়ের বেখিয়ালি আচরণ আর কথায় হৃদ সবটা বুঝতে পারে নিজের মতো করে, তাই সে মুহূর্তেই চুপ হয়ে যায়। হৃদ মায়ের জন্য সার্ভিং দিয়ে খাবার এনে রুমে বসে সেই কখন থেকে, অথচ মায়া ওয়াশরুমের ভেতর থেকে বের হওয়ার নামই নিচ্ছে না। হৃদ বেশ কিছুক্ষণ সময় নিয়ে বসে থেকে কপাল কুঁচকে তাকায় ওয়াশরুমের দরজার দিকে। ব্যাপারটা তার মোটেও ভালো ঠেকছে না। সে কখন থেকে মেয়েটা ওয়াশরুমের ভেতরে, অথচ ভেতর থেকে পানি পড়া বা কোনো রকম নড়াচড়া শব্দ কানেই আসছে না। ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগছে, বেশ অদ্ভুত। আর তার সেই অনুভূতি হওয়া ধাপটা এড়োতেই ধীর পায়ে উঠে এগিয়ে যায় ওয়াশরুমের দরজার দিকে। পরে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে টোকা দিয়ে চিন্তা করে বলে, বউ, ও বউ, বউ কি আমার ঘুমিয়ে পড়েছে ওয়াশরুমে? হৃদের কথায় মায়ার কোনো নড়াচড় না দেখে বেশ চিন্তায় পড়ে গেল হৃদ। মেয়েটা যেখানে সেখানে এমন উদ্ভট কাজ করে বেড়ায়, কিভাবে আল্লাহ জানে। এতটা পাগলামো না করলে কি হয় না মেয়েটার এমন অদ্ভুত আচরণে মরেছে সে বারবার। শেষে তার মতো মানুষকে বাধ্য করেছে এই মেয়েটার সামনে ঝুঁকতে। আর কি চায় মেয়েটার? এখন কি তার কলিজা চিরে খাবে মেয়েটা? এতটা ঝামেলায় কেন ফেলে মেয়েটা তাকে? সেও আর ছাড় দিবে না এই মেয়েকে, তাকে পুরাবে। সেও তার বউকে পিষে ফেলবে নিজের সাথে। তাছাড়া ছাড় দিবে না, একদমই না। বউ তার একদম আদরে আদরে ভরিয়ে দিবে সে। কথাগুলো এক মনে ভেবেই হৃদ আবারও দরজায় আস্তে করে টোকা দিতে লাগলো বারবার। আর আদর সুরে বলে ওঠে, বউ, স্বামী তোমার বড্ড টেনশন করছে তোমাকে নিয়ে, তাই ওয়াশরুম থেকে বের হয়ে এসো শোনা। এবার মায়ের কোনো হেলদোল না দেখে হৃদ খানিকটা বিরক্তি নিয়ে ঝাঁচালো কণ্ঠে বলে ওঠে, কিরে বাবা, কি হয়েছে বলবে তো আমায় নাকি? ওইভাবে ওয়াশরুমে ঘাপটি মেরে বসে থাকার কোনো মানে দেখছি না আমি। হৃদের এমন ঝাঁচালো কণ্ঠে কথা শুনে মায়া ওয়াশরুমের ভেতর থেকে ভয়ে ভয়ে আস্তে করে বলে ওঠে, কি পরবো আমি? কাপড় নেই তো আমার এখানে, এই জন্যই তো আমি এখানে বসে আছি, আপনি বুঝতে পারছেন না কেন? মায়ের কথায় হৃদ স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক, বউ তার ঘুমায়নি তাহলে। কিন্তু কাপড় বিষয়টি কিছু না ভেবেই হৃদ নিজে কাপড় থেকে একটা টি শার্ট আর একটা ট্রাউজার এনে আবার ওয়াশরুমের দরজায় নক করে আদর স্বরে বলে ওঠে, বউ, তোমার কাপড় এনেছি, ধরো। দরজা খোলো শোনা। হৃদের এমনই আদরি মাখা টাইপ কথা শুনে মায়া মুহূর্তেই বোকা বনে যায়। কারণ মায়া কখনোই হৃদের এমন আচরণের সাথে পূর্ব পরিচিত নয়, তাই বোকার মতো দাঁড়িয়ে থাকে। পরে আবারও হৃদের আওয়াজ কানে আসতেই মায়া ধীর পায়ে দরজা খুলে হাত বাড়িয়ে হৃদের থেকে কাপড়গুলো নিয়ে উল্টে পাল্টে দেখে। কনফিউজড হয়ে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি আমাকে ভুলভাল কাপড় দিয়েছেন তো, এগুলো তো আমার কাপড় না। জানি আমি, বাট আজকে রাতটা তো এটা পরে নাও বউ, তোমাকে একা ছাড়তে পারবো না, তাই আজ এটা পরে থাকো তুমি। এত বড় বড় কাপড়গুলো পরবো আমি? হুম, কোনো কথা নয়, ঝটপট পরে বাহিরে এসো। বলে হৃদ চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও মায়া ভিতর থেকে বলে ওঠে, কিন্তু আমার তো 4 কাপড় লাগে, আর আপনি 2টো কাপড়। মায়ের কথায় হৃদ ভ্যাবাচাকা হয়ে যায় মুহূর্তেই। নিজের 2 কাপড় পর্যন্ত ঠিক আছে, বাট বাকি 2 কাপড় এই মেয়ের জন্য কোথায় থেকে আনবে সে? আর এই মেয়ে কবে বুঝবে এইসবগুলো বিষয় নয়। হৃদ খানিকটা ইতস্তত বোধ করে বলে ওঠে, 2 কাপড়ই পরে নাও তো সোনা, তোমার বাকি 2 কাপড় আমার কাছে নাই তো। আমি 2 কাপড় পরবো না, আমার 4 কাপড়ই চাই। একটা ছোট কাপড়, সাথে একটা বড় ওড়না লাগবে আমার। মায়ের ছোট্ট কাপড়ের মানে বুঝতে পেরে হৃদ খানিকটা ইতস্তত বোধ করে আমতা আমতা করে বলে ওঠে, জান, আমার কাছে তোমার ছোট কাপড় নেই তো, তাই তোমার পরা ছোট কাপড়টাই পরে থাকো। আজকের রাতের জন্য আমি তোমাকে পরে অনেকগুলো ছোট কাপড় এনে দেবো, কেমন? কিন্তু আমার বউ ভালো। আচ্ছা। মায়ের হৃদের কথা মতো বিনা পাক বয়ে সুন্দর করে হৃদের দেওয়া কাপড় পরে বাহিরে এসে দাঁড়ায়। নিচ থেকে 1 গুণ বড় কাপড় পরে মায়া কোনো রকমের ট্রাউজারের পা দুটোতে আঁকড়ে ধরে রেখেছে, আর গায়ে দ্বিগুণ ঢিলা টি শার্ট হাঁটুর নিচ পর্যন্ত ঠেকেছে। হৃদ মায়াকে এক পলক উপর থেকে নিচ পর্যন্ত দেখে ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, সেই বউ তো আমার এমনিতেই হাবুডুবু খাচ্ছি, এবার তুমিতে আমি লাগছে গো বউ। মায়া হৃদের কথা শুনে কিছু না বলে একবার নিজেকে দেখে নাই, গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে অসহায় ফেস করে তাকিয়ে থাকে হৃদের দিকে।
হৃদ মায়াকে গাল ফুলাতে দেখে ঝটপট করে কোলে তুলে নেয়। আকস্মিক ঘটনায় মায়া ভয় পেয়ে যায়, হৃদের গলা জড়িয়ে ধরে। পরে নিজের দুহাত পা ছুটাতে ছুটাতে থেকে হৃদ থেকে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু নিজের কাছে সফলতা অর্জন করতে না পেরে হৃদের কোলে চুপ করে বসে থাকে। হৃদ মায়াকে কোলে করে নিয়ে সোফার উপর বসে পড়ে। মায়াকে কোলের উপর বসিয়ে এক হাতে আঁকড়ে ধরে অন্য হাতে মায়ের নিজের হাত মুখে খাবার তুলে দেয় সযত্ন করে। আজ হৃদ তার হৃদকে এতটাই কাছ থেকে আজ প্রথম পেয়েছে, আর সেটা সে কখনোই বিফলে যেতে দেবে না। তার সবটাই চাই তার হৃদ থেকে, তাই আছে সেটাই করবে যেটা সে করতে চায়। গভীর নিদ্রায় শুয়ে আছে হৃদ। ঘুমের মধ্যে বারবার হালকা নড়ে চড়ে ওঠে, আবারও ঘুমিয়ে পড়েছে সে। ঘুমটা যেন কিছুতেই সম্পূর্ণ করতে পারছে না। সে অজানা এক কারণ বারবার কেঁপে উঠছে হৃদের শরীর। নিজেকে প্রচণ্ড ভারী অনুভব করলেও ঘুমের রেশটা কাটাতে পারছে না সে। বারবার কেউ তার ঘুমটা হালকা করে দিচ্ছে নিজের সব অদ্ভুত নড়াচড়ার মাধ্যমে। আবারও এমন নড়াচড়ার মধ্যে দিয়ে হৃদের মুখের ওপর একটা হাত গিয়ে পড়ে। ঘুমের মধ্যে হঠাৎ করে মুখের ওপর কিছু পড়াই চোখ মুখ কুচকে পিটপিট করে তাকায় হৃদ। চোখের সামনে দেখতে না পেয়ে আবারও চোখ বন্ধ করতে যাবে, তখন নিজের মুখের উপর হাতটার চুড়িগুলো হালকা নড়ে চড়ে চঞ্চন শব্দ করে ওঠে। চুরির শব্দ কানে আসতেই হৃদ নিজের মাথা তুলে দেখতে গিয়ে ব্যর্থ হয়। আবার ধপাস করে বালিশের উপর নিজের মাথাটা রাখতে হয় তাকে। হৃদ নিজের মুখের ওপর থেকে হাতটা আস্তে করে সরিয়ে রাখে। পরে চারপাশে চোখ বুলিয়ে নিজের বউকে খোঁজার চেষ্টা করে। মাকে কোথাও দেখতে না পেয়ে কপাল কুঁচকে এলো হৃদের। প্রথমে কিছু মনে করতে না পারলেও পরে মুখের উপর থাকা একটা হাত উৎসাহ ধরে মায়াকে খুঁজতে গিয়ে চমকে ওঠে হৃদ। মায়ের হৃদের ওপর দু হাত পা মেলে বুকের মধ্যে শুয়ে আছে। হৃদের শরীরের উপর উঠে এক হাত গলায়, অন্য হাতে হৃদ মুখের উপর নাক মুখ শক্ত করে হৃদের বুকে চেপে ধরে ঘুমিয়ে আছে মায়া। হৃদের হাত পায়ের ওপর নিজের দু হাত পা রেখে দিব্যে আরাম করে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে সে। গায়ের চাদরটাও হৃদের নাক পর্যন্ত টানা, আর চাদরের ভেতর মায়া থাকায় হৃদ প্রথমে মায়াকে দেখতে পায়নি। কিন্তু পরে যখন হৃদ মায়াকে এমন অবস্থায় নিজের ওপর শুয়ে থাকতে দেখে, তখন খানিকটা চমকে উঠলেও পরে হাসি মুখে প্রচণ্ড ভালো লাগার সাথে মেনে নেয় মায়াকে। হৃদ মায়াকে কাল রাতে অনেক কষ্ট করে নিজের সাথে ঘুম পাড়িয়েছে, কিছুতেই তার সাথে ঘুমাবে না সে। পরে ভয় দেখিয়ে বাধ্য করে নিজের সাথে এক বিছানায় শুয়েছে। ঘুমানোর সময় বিছানার এক পাশে কোনো রকম ঘাপটি মেরে শুয়েছিল, যাতে হৃদ তার পাশে আসতে না পারে। আর এখন সে নিজেই হৃদের ওপর চড়ে ঘুমোচ্ছে। কথাগুলো ভেবেই আলতো হাসলো হৃদ। পরে সেই হাসি বজায় রেখে দু হাতে চাদরের ভেতর থেকে মায়াকে জড়িয়ে ধরে। মায়াকে জড়িয়ে ধরার সাথে সাথে হৃদের সারা শরীর কেঁপে ওঠে মুহূর্তেই। শক খেয়ে চোখ বড় বড় হয়ে ওঠে। কিছু বলার ভাষা এই মুহূর্তে হারিয়ে ফেলেছে হৃদ। কি বলবে বা কী করা উচিত কিছু ভেবে পাচ্ছে না সে। মায়াকে জড়িয়ে ধরে থাকা হাত দুটো কেঁপে কেঁপে উঠছে বারবার। হৃদ একসাথে মায়াকে জড়িয়ে রেখে অন্য হাতটা দিয়ে গায়ে জড়ানো চাদরটা আস্তে করে ওপরে তুলে চাদরের ভেতরে তাকানোর সাথে সাথে অবাকের চরম শীর্ষে পৌঁছে যায় সে। একটা মানুষ কতটা বেখেয়ালি হলে এইভাবে ঘুমাতে পারে হৃদের জানা নেই। মায়ের অবস্থা দেখে বিড়বিড় করে বলে ওঠে, বউ আমার সেই আমাকে জলে ভাসিয়েই ছাড়বে। কথাটুকু নিজের মতো করে বিড়বিড় করে আবারও মায়ের দিকে তাকায়। পরে তীক্ষ্ণ দৃষ্টিতে চারিপাশে চোখ বোলায়, কিছু একটা খুঁজে চলেছে, কিন্তু কোথাও কিছু দেখতে না পেয়ে হতাশ হয় হৃদ। কিন্তু নিজের হতাশ ভাবটার চেয়েও উত্তেজনা ভাবটা বেশি কাজ করছে। অদ্ভুত সব ফিলিংস কাজ করছে হৃদের মনে এই মুহূর্তে। তাই সে দ্রুততার সঙ্গে মাকে ঢাকতে চায়, কারণ মায়ের ভেতরের ছোট এক কাপড়টি পরে ঘুমিয়ে আছে তার বুকের মধ্যে। এতে করে হৃদের মনের সাথে সাথে শরীরের উত্তেজনা কাজ করছে তীব্রভাবে। নিজেকে ধরে রাখা অসাধ্য কিছু মনে হয়ে যাচ্ছে তার। তাই আবারও চারিপাশে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে থেকে মায়ের গায়ের পরে থাকা তার টি শার্টটি খুঁজে চলেছে। রাতে এত বড় টি শার্ট পরল, আর সেটা সকাল হতে হতে হাওয়া হয়ে গেল। অবশেষে কোথাও টি শার্ট খুঁজে না পেয়ে মাকে আস্তে করে দাঁড়িয়ে মিষ্টি সুরে বলে ওঠে, বউ ও বউ ওঠো সোনা। হৃদের এমন মিষ্টি ডাকে নড়ে চড়ে ওঠে মায়া। নিজের ঘুমটা হালকা হয়ে আসতেই পিটপিট করে চোখ তুলে তাকায় সামনের দিকে। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে কোথায় আছে বুঝতে পেরে আটকে ওঠে মায়া। পরে ভয়ে কাচুমাচু করতে করতে দ্রুততার সঙ্গে হৃদের পেটের ওপর বসে পড়ে। নিজেকে না দেখে হৃদকে বোঝাতে ব্যস্ত হয়ে ওঠেছে সে ইচ্ছে করে তার উপর চড়ে বসেনি। হৃদ মায়ের এমন কাণ্ডে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এতক্ষণ যাওয়া গায়ে চাদরের ভিতরে সব ঢাকা ছিল, সে অনুভব করতে পেরেছিল না দেখে। কিন্তু এখন মায়া তার পেটের উপর এক কাপড় পরে বসে থাকায় দমটা যেন আটকে আছে তার। মায়ের হৃদকে হা হয়ে চোখ বড় বড় করে নিজের দিকে তাকাতে থাকতে দেখে আস্তে করে নিজের দিকে তাকায়।
নিজের গায়ে কোনো কাপড় না দেখে আবারও হৃদের দিকে তাকিয়ে কিছুক্ষণ দম ধরে বসে ভ্যা ভ্যা করে কান্না করে সাথে বলতে থাকে, আপনি চোর, আপনি আমার কাপড় চুরি করেছেন, আমি দাদিকে সব বলে দেব। মায়ের এমন সব কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে যায় হৃদ। সে কবে কাপড় চুরি করলো? সে তো কাপড় বাঁচাতে চেষ্টা করেছিল তার, উল্টো তাকে চোর বানিয়ে দিল তার বউ। চোরি না করেও চোর হতে হলো তাকে। হৃদকে কিছু বলতে না দিয়ে মায়া আবারও কান্না করতে করতে বলে ওঠে, আপনি ভালো না, আপনি খারাপ চোর, আপনি আমার বড় কাপড় চুরি করেছেন, আমি সবাইকে বলে দিব আপনি আমার কাপড় চোর। মায়ের এমন কথায় হৃদ নিজেকে আর ধরে রাখতে না পেরে সাথে সাথে মায়াকে উল্টো শুয়ে মায়ের উপর উঠে বিছানার সাথে চেপে ধরে গলায় মুখ গুজায়। হৃদের এমন কাছে মায়া মুহূর্তেই ভরকে যায় আর হৃদ থেকে ছাড়া পাওয়ার জন্য চটপট করতে থাকে। হৃদ শক্ত করে চেপে ধরেই বলে ওঠে, শশ। হৃদ মায়াকে বিছানার সাথে চেপে ধরে নিজের মতো করে মায়ের গলায় ছোট ছোট চুমু খেতে থাকে। এতে করে মায়ের সারা শরীর কেঁপে কেঁপে মুহূর্তেই ওঠে। নিজের দুহাত হৃদের হাতে বন্দি থাকায় নড়াচড়া করতে পারে না। তাই হৃদ নামক ভয়ানক রোগের আক্রান্ত হচ্ছে ক্রমাগতই। হৃদ মায়াতে মত্ত হয়ে ধীরে ধীরে গলা ছেড়ে নিচের দিকে যেতেই মায়া আবারও ভ্যা ভ্যা করে কান্না জোরে বসে। হৃদ মায়ের কান্না উপেক্ষা করে মায়ের বুকে মুখ গোচায়। হৃদের এমন কাজে মায়া কান্না করতে করতে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনি খারাপ লোক, আমাকে ছেড়ে দিন, আর সহ্য করতে পারছি না। মায়ের এমন কথায় মুখ তুলে তাকায় হৃদ। খানিকটা এগিয়ে এসে মায়ের মুখ বরাবর হয়, পরে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সোজাসাপটাভাবেই বলে ওঠে, খারাপ হলে হলাম, বউ আদর করছি আমি, ডিস্টার্ব করবে না তো এখন? হৃদের এমন কথায় মায়া কান্না অফ করে গোল গোল চোখে তাকিয়ে থেকে বলে ওঠে, আপনি মিথ্যা বলছেন কেন? আপনি আমাকে আদর না করে চেপে ধরে কষ্ট দিচ্ছেন। আপনি জানেন আপনি যখন আমার সাথে এমন করেন আমি সেটা সহ্য করতে পারি না, কিন্তু অন্য কেউ আমাকে ছুঁয়ে দিলেও আমার আপনার মতো ফিলিংস হয় না। আমার কেমন জানি লাগে, নিজেকে ঠিক রাখতে পারি না আপনার ছোঁয়ায় আমি। হৃদ মায়ের কথাগুলো শুনে মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আস্তে করে মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, এটাকে প্রেমাসক্তি বলে বউ, আমার ছোঁয়ায় তুমি স্পেশাল ফিল করো, কারণ তুমি আমিতে আসক্ত তাই। কথাগুলো বলেই হৃদ মুখ তুলে তাকায় মায়ের দিকে, পরে নিজের এক হাত মায়ের গালে রেখে গালে স্লাইড করতে করতে আবারও বলে ওঠে, হৃদ, তোমার চারিপাশের পরিবেশটা তোমাকে বড় হতে দিচ্ছে না, বরং তারা তোমাকে আরও দিনকে দিন ছোট করে তুলছে। তোমার আমার ফ্যামিলি মিলে তোমাকে এতটা অকালে রেখেছে যে তোমাকে বড় হওয়ার সুযোগটাই দেয়নি কখনো, তোমাকে বাইরের জগতের সাথে পরিচয় হতে দেয়নি। এতদিন তোমার ছোট হওয়াতে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু এবার আমার ঘোর সমস্যা, কারণ তুমি বড় না হলে আমার একা থাকতে হবে সারা জীবন। বউ থাকতে একা থাকবো, এটা জাস্ট ইম্পসিবল। তাই তোমাকে বড় করব আমি, তোমাকে সেই সব শেখাবো যা তুমি বুঝে উঠতে পারছো না। আর এর জন্য আমি তোমার চারিপাশের পরিবেশটা পরিবর্তন করে দেব। আমার বউ চাই, তার ভালোবাসা চাই, সব চাই আমার। কথাগুলো বলেই খানিকটা থেমে হৃদমায়ের কপালে কপাল ঠেকিয়ে আবারও বলে ওঠে, আমাকে এতটা না পোড়ালেও পারতে হৃদ, তোমার দহনের আগুনে পুড়ে পুড়ে মরেছি হৃদ, আমাকে বাঁচাও হৃদ, তুমি হিনা কেউ এই জ্বালা মেটাতে পারবে না। তোমাকে আমার বড্ড প্রয়োজন হৃদ, আমি কাতর হয়ে বসে আছি, কবে ধরা দিবে আমার কাছে তুমি? মায়ের হৃদের কাতর কণ্ঠ শুনে নিজে দুহাত দিয়ে হৃদের দুগাল আঁকড়ে ধরে নিজের মুখোমুখি করে আস্তে করে বলে ওঠে, আপনি এমন সব কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? আমি আছি তো আপনার পাশে। হৃদ মায়ের আল্লদি মাখা কথা শুনে মায়ের কপালে আলতো করে একটা চুমু দিয়ে মায়াকে ওপর থেকে সরে মায়াকে নিজের ওপর শুয়ে দিয়ে পাশ থেকে চাদর এনে দুজনের গায়ে জড়াই। পরে চাদরের ভিতর দিয়ে এক হাত মায়ার উন্মুক্ত কোমরে রেখে অন্য হাতে মায়ের মাথা বিলিয়ে দিতে লাগে। মায়া ছোট্ট বাচ্চাদের মতো উপর হয়ে হৃদের গায়ের ওপর উঠে শুয়ে আছে। হৃদ মায়ের মাথায় আদরে এক হাত বুলিয়ে দিতে দিতে কাতর কণ্ঠে বলে ওঠে, আমার যে কি হয়েছে তোমাকে বললেও এই মুহূর্তে বুঝতে পারবে না তুমি, তবে তোমাকে ছাড়ও দেব না আমি, আমার ফিলিংসগুলো তোমার উপরই ঢালবো। বউ, তুমি আমার ছাড় পাবা না কখনোই, এবং গভীরভাবে আরও জড়িয়ে নিব তোমায়। গত 15 ঘন্টায় যদি তোমাকে নিঃশ্বাস নিতে সময়টা পর্যন্ত না দেই আমি আমার রোমান্টিক অত্যাচারের কারণে, যদি 15 ঘন্টায় তোমাকে এতটা জ্বালাতে পারি তো বাকি দিনগুলো তোমার কেমন যাবে ভাবতে পারো তুমি? আমি তো ঠিক করে বসে আছি, বউয়ের আদর এবার চাই আমার, কোনো ছাড় নেই। দরকার হলে বউ নিয়ে দেশান্ত হয়ে যাব, তবুও বউয়ের আদর খাবো। কি বলো হৃদ? হৃদের এমন লাগামহীন কথায় মায়ের হৃদের বুকে নিজের মুখ চেপে ধরে মুহূর্তেই। হৃদের কথায় মায়ের ভিতরে অস্থিরতা যেন কয়েক গুণ বেরিয়ে যায়। কি করবে কিছু ভেবে না পেয়ে নিজের দুহাত দিয়ে শোয়া অবস্থায় হৃদের শার্টের কলার চেপে ধরে হৃদের বুকে নিজের নাক ঠোঁট চেপে ধরে রাখে শক্ত করে।
হৃদ মায়ের এমনভাবে লজ্জা পেতে দেখে ঠোঁট কামড়ে হেসে মায়াকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে বলে ওঠে, বউ কি আজ আমার মধ্যে ঢুকে যাওয়ার প্ল্যানিং চলছে? বিষয়টা কিন্তু খারাপ না, আমার ভালো লাগছে। হৃদের এমন লাগামহীন কথায় মায়া লজ্জা পাওয়াটা ধাপটা আরও যেন এক ধাপ বেড়ে যায়। আর সেই লজ্জার রেশ ধরে মায়ের হৃদের বুক থেকে মুখ তুলে সাথে সাথে নিজের হৃদের গলায় মুখ গুজিয়ে কামড়িয়ে ধরে। মায়ের এমন হঠাৎ আক্রমণে হৃদ চমকে ওঠে। পরে মায়াকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে সাথে সাথে উল্টো করিয়ে বিছানা থেকে আবারও চেপে ধরে। হৃদও মায়ের গলায় মুখ গুজিয়ে কামড় বসায়। হৃদের এমন কাজে মুহূর্তে মায়া ভরকে যায়। গোল গোল চোখে হৃদের দিকে তাকিয়ে থেকে ঠোঁট উল্টিয়ে কাঁদু কাঁদু স্বরে বলে ওঠে, আপনি আমায় কামড় খেলেন কেন? তুমি খেলে তাই? আর আমি একা কেন কামড়ের চিহ্ন নিয়ে ঘুরবো? তোমাকেও সাথে সামিল থাকতে হবে, সবাইকে বুঝতে হবে তোমার স্বামী কতটা রোমান্টিক। হৃদের এমন কথায় মায়া তেজ দেখিয়ে বলে ওঠে, আপনি সবসময় আমার সাথে এমন করেন, শুধু কামড় খান আমায়। মায়ের এমন কথায় হৃদ ভ্রুকুচকে মায়ের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, তুমি এটা সত্যিবাদী কিভাবে সেটাই তো আমি বুঝতে পারি না মাঝে মাঝে। সবসময় কি কামড়টা আমি খেতাম নাকি তুমি আমাকে খেতে? তোমার এই কামড় খাওয়ার রেশ ধরেই আজ আমি এটা পাগল হয়ে আছি তোমার জন্য। তোমার দেওয়া প্রথম কামড়টা আমাকে ভেতর থেকে নাড়িয়েছিল অনেকটাই। হৃদের কথায় মায়া খানিকটা উচ্চস্বরে বলে ওঠে, বেশ করেছি, কামড় খেয়েছি, আরও খাবো ইচ্ছে করলে আমার। কথাগুলো বলেই মায়া নিজের ঠোঁটে ঠোঁট চেপে ধরে নিজের মুখ পাশ ফিরে নেয় হৃদ থেকে। হৃদ মায়ের এমন জেদি টাইপের কথা শুনে মায়াকে নিজের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে দেখে হৃদের সাথে সাথে নিজের হাত দিয়ে মায়ের মুখ নিজের দিকে ফিরিয়ে মায়ের গালে এক হাত শক্ত করে চেপে ধরে হৃদের মায়ের গাল দুপাশ থেকে চেপে ধরে মায়ের ঠোঁটে দুটো উঁচু করে সাথে সাথে নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে গভীরভাবে। হৃদের এমন কাজে মায়া নিজের দুহাত দিয়ে হৃদকে বাধা দেওয়ার আগেই হৃদ মায়ের দুহাত নিজের এক হাতের সাথে বিছানায় চেপে ধরে আর অন্য হাতে মায়ের মাথায়। কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়, তো তাই হচ্ছে। ওনার থেকে যতই পালিয়ে বাঁচার চেষ্টা করছি ঘুরে ফিরে ওনার সামনেই পড়তে হচ্ছে আমাকে। তারপরেও লুকোচুরি পর্বটা জারি রয়েছে আমাদের মধ্যে, কারণ যতবারই ওনার সামনে পড়েছি আমি, ততবারই আমি ওনার থেকে লুকানোর জন্য কিছু না কিছু করে পালিয়ে বেরিয়েছি আমি। আজ সকালে অনেক কষ্ট ওনার থেকে পালিয়ে বাঁচলাম। ওনার যে কী হয়েছে সেটা বুঝতে পারছি না আমি। উনি আমার সাথে কি অদ্ভুত সব আচরণ করছে, যেটা আগে কখনোই করেনি আমার সাথে। উনি এমন কেন করছেন? কি হয়েছে ওনার? কিছুই বলছেন না আমাকে। আর ওনার সাথে করে অদ্ভুত সব কাজগুলো থেকে বাঁচার জন্য সকাল থেকে দাদির পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি। দাদির কাছে ব্যস্ত হয়ে পড়লে আম্মুর পিছনে ঘুরে বেড়াচ্ছি। দুজনের পিছনে ঘোরাঘুরি পর্বটা জারি রেখেছি আজ ওনার থেকে বাঁচতে। কিন্তু তারপরও বেশ কয়েকবার ওনার সামনে পড়তে হয়েছে আমাকে। উনি দেখার আগেই আমি লুকিয়ে পড়েছি, কিন্তু কতক্ষণ অস্থির দৃষ্টিতে চারিপাশে তাকিয়ে চলে যেতেন। আমি জানি উনি এতটা অস্থির হয়ে আমাকে খুঁজতেন, কিন্তু আমি ওনার সামনে পড়তে চাই না। কাল রাত থেকে ওনার কি হয়েছে কি জানি, যতবার সামনে পড়েছি ততবারই উনি আমাকে নিজের সাথে অদ্ভুতভাবে চেপে ধরেছেন। তাই ওনার থেকে বাঁচতে এই পথ অবলম্বন করা আর কি। নিহাপুর কাল হলুদ সন্ধ্যার পর্বটা গেলেও আজ মেহেদি ছোঁয়া, তাই খানবাড়ির মধ্যে মেহমানের আমেজে পাল্লাটা ভরপুর। সবাই সবার মতো করে গল্পে কাজে আড্ডায় মেতে উঠেছে। সবার সাথে আমার সখ্যতা থাকলেও অজানা এক কারণে ডলিয়াপুর পরিবারের সাথে সেই সখ্যতা হয়ে ওঠেনি আমার। ডলিয়াপুর মা বাবা অকারণেই আমার সাথে এরকম বাজে ব্যবহার করে থাকে। কী কারণে এমনটা করে তা বুঝে উঠতে পারিনি আমি। তাই ওনাদের থেকে দূরত্ব বজায় রেখে চলছি বরাবরের মতোই। দাদির পাশে দাঁড়িয়ে আছি আমি। এক হাতে দাদি আমাকে ধরে রেখেছে আর অন্য হাতে আমার চকলেট ধরে রাখা। নিজের মতো করে চকলেট খাচ্ছি আর সবাইকে গোল গোল চোখে পর্যবেক্ষণ করছি। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে পাশ থেকে ডলিয়াপুর মা আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই মেয়ে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো যাও। ওনার হঠাৎ কথায় চমকে উঠে আমি আর দাদি ঘাড় ঘুরিয়ে তাকাই ওনার দিকে। চোখের সামনে অতি সুন্দর রমণীকে দেখতে পেয়ে আমি আঘাতপ্রুল্ল হয়ে বলে উঠি, আন্টি আপনি আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। আর আমাকে আন্টি কেন বলছো? কোন অ্যাঙ্গেল থেকে আন্টি মনে হচ্ছে তোমার? ওনার এমন কথায় বোকার মতো তাকিয়ে থেকে বলে উঠি, তাহলে কি বলবো আপনাকে? ম্যাম বলবে। এবার যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো, ঠান্ডা হওয়া চাই, যাও। ওনার এমন কথাই আমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে পানি আনার জন্য দাঁড়াতেই দাদি আমার হাত শক্ত করে চেপে ধরে ডলিয়াপুর আম্মুকে উদ্দেশ্য করে বলে ওঠে, বিনা তোমাকে ওয়েটার পানি এনে দিচ্ছে, আমার সোনামা কোথাও যেতে পারবে না। দাদির এমন কথায় যেন তেলে বেগুনে জ্বলে ওঠে ডলিয়াপুর মা। তিনি খানিকটা রেগে বলে ওঠে, কেন ওয়েটার কেন আমাকে পানি এনে দিবে?
এই মেয়ে আনলে সমস্যা কোথায়? আসার পর থেকে দেখছি এই মেয়ে বাসার কোনো কাজই করে না। এত বসে বসে না খেয়ে একটু কাজও তো করতে পারে, তাই না? আমাকে এক গ্লাস পানি খাওয়ালে কি এমন হবে শুনি? ডলি আপুর মায়ের কথায় ক্ষুণ্ণ হলাম আমি। একরাশ অভিমান যোগ হলো আমার মাঝে। যদিও আমি কষ্ট পাচ্ছি সবার সামনে আমাকে এইভাবে বলার জন্য, কিন্তু ডলি আপুর মা কথাগুলো একদম সত্যি বলেছে। আমার এই বাড়ির সব কাজ করার দরকার, কিন্তু আমি তা করছি না। আমার এমন সব চিন্তাভাবনার মাঝেই পাশ থেকে দাদি রেগে দাঁতে জাত চেপে বলে ওঠে, তুই বেঁচে গেলি বিনা আমার বাড়িতে বিয়ে হওয়ার জন্য, নয়তো তোকে আজ এই কথাগুলো বলার জন্য মূল্য দিতে হতো। মিসেস খান, আপনি সামান্য একটা মতের জন্য আমাকে এভাবে কথা বলছেন, আমাকে তুই তুকারি করছেন। শুধু তুই বলছি, বিষয়টা যদি আমাকে সোনামাকে নিয়ে হয় তাহলে আমি কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেব না, সেটা সোনামা নিজেই হোক বা কেন। দাদির এমন কথায় চুপ করে যায় টলিয়াপুর মা। আমার দিকে এক পলক তাকিয়ে থেকে রেগে কাউকে কিছু না বলে প্রস্থান করেন বাহিরের দিকে। আমি অসহায় ফেস করে দাদির দিকে তাকালাম। দাদি আমাকে কিছু না বলে হালকা হেসে আমার কপালে আলতো করে চুমু খেয়ে আবার এক হাতে আমার হাত ধরে সামনের দিকে তাকাই। আমি দাদির দিকে তাকিয়ে থেকে পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল আমার আম্মুর দিকে। আম্মু টলমল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আম্মুর চোখে পানি দেখে খানিকটা বিচলিত হয়ে দাদিকে বলে আম্মুর পাশে দাঁড়িয়ে পড়ি। ব্যস্ত হয়ে আম্মুকে কিছু বলার আগেই আম্মু আমাকে ট্রেনে ড্রয়িং রুমে এক সাইডে ডাইনিংয়ের সামনে দাঁড় করিয়ে কাজ করতে বলে। আমি আম্মুর এমন করার মানে বুঝতে পারছি না। তাহলে কথাগুলো আম্মু গায়ে লেগেছে, আর লাগবেই বা না কেন? একজন মা কখনো তার সন্তানের ছোট হতে দেখতে পারে না। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। আমি বাধ্য মেয়ের মতো খুশি মনে ডাইনিং পরিষ্কার করতে লাগলাম। আমার সাথে সাথে আম্মুও কাজ করছে। আমি কাজ করতে কতটুকু পারি তা বলতে পারছি না, তবে 100% ভালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার এমন সব কাজের মধ্যে পাশ থেকে মালা খানিকটা চিৎকার করে আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, আপামনি আপনি কাজ কেলাই করছেন? আমার হাত থেকে প্লেটটা বেশ মনোযোগ সহকারে পরিষ্কার করছিলাম আমি। হঠাৎ করে মালার এমন চিৎকার করাই আমি চমকে উঠি মুহূর্তেই, আর চমকে ওঠার সাথে সাথে আমার হাত থেকে প্লেটটা ফ্লোরে পড়ে যায়, ভেঙে যায়। প্লেট নিচে পড়ে ভাঙার সাথে সাথে সবাই আমার দিকে চোখ তুলে তাকায়। আমি সবার দিকে অসহায় দৃষ্টিতে এক পলক তাকিয়ে থেকে ফ্লোরের দিকে তাকানোর সাথে সাথে ঠাস করে থাপ্পড় বসায় রাগে আম্মু। আমি থাপ্পড় খেয়ে কাঁদো কাঁদো ফেস করে গালে হাত দিয়ে আম্মুর দিকে তাকাই। আমার এমন করে তাকানোতে আম্মু আরও বেশি রেগে যায়। আম্মু নিজের রাগটা চেপে রেখে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে দিয়ে কোনো কাজ ঠিকমতো হয় না কেন? তোকে এখানে কাজ করতে এনেছি আর তুই আসতে না আসতেই প্লেট ভেঙে ফেললি। আমাকে থাপ্পড় খেতে দেখে দাদি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে পরে আম্মুকে রেগে বলে ওঠে, তোর সাহস তো কম নয়, তুই সামান্য একটা প্লেটের জন্য আমার সোনামার গায়ে হাত তুললি। মা, আপনি বুঝতে পারছেন না কেন এইভাবে কি দিন যায় না তো? আর ওকে সব কিছু শিখতে হবে। আর কবে শিখবে সবটা? আগে ওকে জিজ্ঞেস করো ও কেন প্লেটটা ভাঙলো। আম্মুর এমন কথাই দাদি কিছু বলবে তার আগেই আমি দাদির বুক থেকে মাথা তুলে কপার ট্রাক দেখিয়ে বলে উঠি, বেশ করেছি, ভেঙেছি, আরও ভাঙবো আমি। কথাটা বলতেই আমি ডাইনিংয়ের ওপর থেকে আরও একটা প্লেট হাত বাড়িয়ে নেওয়ার আগেই আম্মুর সামনে থেকে আরও একটা থাপ্পড় বসাই আমার অন্য গালে। আমি থাপ্পড়কে দুই গালে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেটে চলছি। আমি সবার সামনে আম্মু আমাকে এইভাবে মারলো সামান্য একটা প্লেটের জন্য। ভাবতেই একরাশ কান্না ভর করছে আমার মাঝে। থমথমে পরিবেশে সবাই আমার দিকে তাকিয়ে আছে। তখনই কেউ আমার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে পরে আমার উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে সবার দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও আমার দিকে তাকায়। পরে উনি আমার দুগালে হাত সরিয়ে নিজের হাত দিয়ে এপাশ ওপাশ ভালো করে আমার গালে দেখেই শান্তভাবে আমার দিকে দৃষ্টি স্থির রেখেই বলে ওঠে, ওকে থাপ্পড় কে মেরেছে? থমথমে পরিবেশে সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। আর আমি ফুপিয়ে ফুপিয়ে কেটে চলেছি। উনি নিজের করা প্রশ্নের উত্তর না পেরে খানিকটা রেগে উচ্চস্বরে বলে ওঠে, আমার হৃদকে মাল্যকে জানতে চাইছি আমি। ওনার এমন করে জোরে চেঁচানোর ফলে সবাই খানিকটা কেঁপে ওঠে। নিস্তব্ধ পরিবেশে কোনো শব্দ নেই। এমন নিস্তব্ধ শব্দবিহীন পরিবেশে আম্মু সতেজ গলায় বলে ওঠে, আমি মেরেছি ওকে, ও মারের কাজ করেছে তাই মেরেছি, ও প্লেটটা কেন ভাঙলো? আম্মুর এমন কথা শুনে ব্রো কুচকে তাকায় উনি। পরে শান্তভাবে আম্মুকে এক পলক তাকিয়ে থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে আমার উপর নিক্ষেপ করে। আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে আবারও আমার গাল টেনে এপাশ ওপাশ করে ভালো করে দেখে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে মালার দিকে তাকিয়ে পরে মালাকে উদ্দেশ্য করে কপাল কুচকে বলে ওঠে, মালা, এই বাড়ির যাবতীয় প্লেট আমার সামনে হাজির কর যাতো। ওনার এমন কথা শুনে আমি কান্না অফ করে বোকার মতো ওনার দিকে তাকিয়ে আছি।
উনি হঠাৎ এত প্লেট কেন চাইছে? আর বিয়ের জন্য তো আমাদের কোনো প্লেট লাগছে না, সবই তো ডেকোরেশনের লোকগুলো দিচ্ছে। তাহলে ওনার কেন এত প্লেট চাই? আমি সহ উপস্থিত সবাই ওনার এমন কথা শুনে বোকার মতো তাকিয়ে আছি। আর মালা ওনার কথা শুনে এক পলক ওনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে ধীর পায়ে বাকি সার্ভেন্টকে নিয়ে চলে যায় কর্নার রুমে প্লেট আনতে। সেখানে শাহি অর্গানিক সব কাচের জিনিসপত্র রাখা এই বাড়ির। বেশ কিছুক্ষণ পর মালা আর বাকি সব সার্ভেন্টরা মিলে ওনার সামনে কয়েক হাজার বাহারি ডিজাইনের স্বচ্ছ শাহি কাচের প্লেট হাজির করে। আমি সহ ড্রয়িং রুমের উপস্থিত সবাই কৌতূহল চোখে ওনার দিকে তাকিয়ে আছি। আম্মু দাদিও ওনার দিকে তাকিয়ে আছে কৌতূহলী হয়ে। উনি কেন এতগুলো প্লেট এই মুহূর্তে চাই সেটা দেখার জন্য। উনি সবগুলো প্লেটে এক পলক ভালো করে দেখে নিয়ে ব্রু কুচকে আবারও মালার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, এখানে সব আছে, বাকি নেই তো? ওনার এমন কথায় মালা মাথা উপর নিচ নাড়িয়ে সম্মতি জানিয়ে ভয়ে ভয়ে আস্তে করে বলে ওঠে, যে স্যার, সবই আনছি। মালার কথা শুনে এবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়, পরে হাতের ইশারায় আমাকে কাছে ডেকে বলে, এদিকে এসো। ওনার ডাকে আমার কোথাও হেলদোল হলো না। আমি আগের নাই ঠায় জায়গায় দাঁড়িয়ে আছি, ওনার দিকে বোকার মতো তাকিয়ে থেকে। উনি আমাকে জায়গায় স্থির দাঁড়াতে থেকে খানিকটার আগে ঝাঁচালো গলায় আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, দাঁড়িয়ে থাকতে তোমাকে কে বলেছে? আসতে বলেছি, আসছো না কেন? ওনার এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে আমি খানিকটা ভয়ে কেঁপে উঠি। আমাকে কেঁপে উঠতে দেখে দাদি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। পরে ওনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, হৃদ, কী করছিস? এমনিতেই মেয়েটা ভয় পাচ্ছে, তুই আবার ওর সাথে চেঁচাচ্ছিস কেন? দাদির কথাই উনি দাদির দিকে এক পলক তাকিয়ে থেকে নিজের দৃষ্টি আবারও আমার উপর নিক্ষেপ করে এগিয়ে এসে শক্ত হাতে আমার এক হাত চেপে ধরে নিয়ে প্লেটগুলোর সামনে দাঁড় করায়। পরে শান্তভাবে বলে ওঠে, ততক্ষণ পর্যন্ত ভাঙবে তুমি, যতক্ষণ না পর্যন্ত এই সবগুলো প্লেট শেষ হচ্ছে। ওনার এমন কথায় আমার চোখ বড় বড় হয়ে ওঠে মুহূর্তে। এত দামি দামি শাহি প্লেট ভাঙবো আমি? অসম্ভব। আম্মু তো আমাকে কেটে কুচি কুচি করে জলে ভাসিয়ে দিবে। আম্মু কথা মাথায় আসতেই আমি ঘাড় ঘুরে আম্মুর দিকে তাকাই। আমার সাথে সাথে আম্মুর চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওনার দিকে। শুধু আম্মু নয়, ড্রয়িং রুমে উপস্থিত সবার চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওনার দিকে। সবার এমন করে তাকানোটা অপেক্ষা করে আবারও আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, রিত, তুমি যদি এইগুলো না ভাঙো তাহলে আই সোয়ার আমি তোমাকে ভেঙে দিব। তাই কোনো শব্দ না করে জাস্ট ফিনিশ ইট। ওনার এমন কথা ভেবে কিলার হুমকিতে আমি ভয়ে কাচুমাচু করতে থাকি। কি করব কিছু ভেবে না পেয়ে আস্তে করে একটা প্লেট হাতে নিতেই পাশ থেকে আম্মু আমার হাত চেপে ধরে আমার হাত থেকে প্লেট নিয়ে দেয়। আম্মুকে প্লেট নিতে দেখে উনি খানিকটা কপাল কুঁচকে তাকায় আম্মুর দিকে। পরে আম্মুকে কিছু বলতে না দিয়ে উনি আসিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসিফ, আমার জন্য হক স্টিক নিয়ে আয় যা। আসিফ দ্রুততার সঙ্গে বলে ওঠে, জি ভাই। বলে আসিফ সাথে সাথে প্রস্থান করে ওনার জন্য হক স্টিক আনতে। খানিক বাদে দুটো হক স্টিক নিয়ে হাজির হলো ওনার সামনে। উনি এক হাতে একটি হক স্টিক হাতে নিয়ে অন্য হাতে আমার হাত শক্ত করে চেপে ধরে আমার পাশ থেকে ওনার পাশে এনে দাঁড় করায়। পরে আমার এক হাতে একটা হক স্টিক তুলে দিয়ে ওনার হাতেও একটা হক স্টিক তুলে নেয়। পরে তাতে দাঁত চেপে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ধৈর্য জিনিসটা আমার মধ্যে ছিটে ফোটাও নেই, তাই আর ধৈর্য ধরে সবার কাহিনী দেখার মতো সময় আমার নেই রিত। তাই তুমি চুপচাপ প্লেটগুলো ভেঙে শেষ করো। প্লেট ভাঙবে তো তুমি ঠিক থাকবে, নয়তো আমার হাতে থাকা হক স্টিকটা তোমারকে মেরে শেষ করব। ওনার কথাই আম্মু আমার মুহূর্তেই চুপ করে যায়। আর উপস্থিত সবাই শুধু চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখে যাচ্ছে। কেউ কিছু বলতে পারছে না, কারণ যে কথা বলবে সেই ফেঁসে যাবে ব্যাপকভাবে। তাই সবাই গোল গোল চোখে আমাকে পর্যবেক্ষণ করছে। বারবার হয়তো বোঝার চেষ্টা করছে ওনার সাথে আমার কী সম্পর্ক হতে পারে, উনি কেন আমাকে নিয়ে এতটা অস্থির। ওনার মতো মানুষ যেখানে সবাইকে এড়িয়ে চলে সেখানে সে নিজেই জড়িয়ে আছে, তাও মেয়েলি ব্যাপারে। কথা ভাবতেই সবার কপালে কুঁচকে এলো। তাই গোল গোল চোখে একবার আমার দিকে তো একবার ওনাকে পর্যবেক্ষণ করেই চলেছে। আমি ওনার ভয়ে সবার এমন নজর উপেক্ষা করে হক স্টিক তুলে বাড়ি বসাই প্লেটের ওপর। সাথে সাথে দুই একটা প্লেট ভেঙে যায়। প্লেট ভাঙতে পেরে খুশি হয়ে ওনার দিকে তাকাই। উনি আমাকে ওনার দিকে তাকাতে দেখে চোখের ইশারায় বাকি প্লেটগুলো ভাঙতে বলে। আমি ওনাকে এক পলক দেখে ওনার ইশারা মতোই হাজারখানিক প্লেট থেকে আরও শত খানিকটা প্লেট ভেঙে ফেলি। পরে ক্লান্ত হয়ে ওনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলে উঠি, আর পারছি না তো, ক্লান্ত হয়ে পড়ছি আমি। আমার এমন কথা শুনে উনি নিজের মতো করে হক স্টিক তুলে বাড়ি বসায় প্লেটের ওপর। পরে নিজের মতো করে প্লেটের একের পর এক কয়েক শত প্লেট ভেঙে চোখ তুলে আসিফের দিকে তাকিয়ে বলে ওঠে, বাকিগুলো ভেঙে শেষ করতে। বলেই উনি আমার আম্মুকে উদ্দেশ্য করে বলে ওঠে,
আশা করি আপনি নেক্সট টাইম আমার হৃদকে আঘাত করার চেষ্টা করবেন না। আপনি মা হিসেবে মানলেও মেনে নিব না আমি। আর যদি এমন সব সামান্য বিষয় হয় তাহলে তো কখনোই মেনে নিব না আমি। তারপরও যদি আজ মেরেছেন, যদি আবারও মারেন, তাহলে আজ যা করেছি তার থেকে 3 গুণ করব আমি। সব কিছু ভেঙে গুঁড়িয়ে দেব আমি। কথাটুকুলো বলেই কাউকে কোনো সুযোগ না দিয়ে আমাকে টেনে মুহূর্তেই কোলে তুলে হনহন করে চলে যেতে লাগলো নিজের রুমের দিকে। আকস্মিক ঘটনায় আমি চমকে উঠি, সাথে সাথে ওনার গলা জড়িয়ে ধরি। পরে কি হয়েছে বুঝতে পেরে ভয়ে হাত পা ছুটতে লাগি ওনার থেকে বাঁচার জন্য। কিন্তু আমার এমন করে ছোটানোতে বিষয়ে কোনো কাজ হলো না। উনি শক্ত হাতে আমাকে কোথায় নিয়ে হেঁটে যেতে লাগলো, আর পেছন থেকে সবাই হাঁ করে তাকিয়ে আছে আমাদের যাওয়ার দিকে। আমার গুণধর স্বামী আমাকে শক্ত হাতে কোলে নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হতে লাগলো। আমি ওনাকে নিজের রুমে যেতে দেখে আরও অনেক বেশি করে নিজের হাত পা ছুটতে লাগি নিজেকে ওনার হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু তাতেও কোনো রকম রক্ষা পাচ্ছি না আমি। উনি আমাকে নিয়ে নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু রুমটি বন্ধ থাকায় বাধ্য হয়ে আমাকে নামিয়ে দেয়। আর হাত বাড়িয়ে এক হাত দিয়ে আমার এক হাত শক্ত করে চেপে ধরার আগেই আমি সেই সুযোগ বুঝে ওনার হাত থেকে পালানোর জন্য দৌড় লাগাই হিচকে উল্টে দিকে। আকস্মিক ঘটনায় তাল সামলাতে না পেরে চমকে উঠে উনি, আমি না তাকিয়েই বুঝতে পারছি আমাকে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু তার আগে আমি দৌড়াতে লাগি উল্টো দিকে। উনি আমার পেছন পেছন কিছুটা পথ দৌড়ে এসেও আমাকে ধরতে না পেরে থেমে যায় উনি। পরে পেছন থেকে খানিকটা চিৎকার করে বলে ওঠে, কাজটা তুমি ঠিক করলেন না রিত। তুমি পালিয়ে যাবে কোথায়? তুমি আমাদের সীমাবদ্ধ। তোমার রাস্তাটা আমি নিজেই তাই ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। এখন পালিয়ে যাচ্ছ, নেক্সট টাইম কীভাবে পালাও আমিও দেখব। আমাকে জ্বালিয়ে তুমিও শান্তি পাবে না, আমি তোমাকে থাকতে দিব না। ওনার এমন সব কথা শুনে আমার দৌড়ানোটা থেমে যায়। মুহূর্তে আমি স্থির হয়ে আসি। উনি যে কী করতে পারে সবটাই আমার জানা। এবারও আমার সাথে ভয়াবহ কিছু করবে না তো? উনি কি কিছু চিন্তা করে রেখেছে আমার জন্য? আচ্ছা, উনি আমাকে ছেড়ে যাবে না তো? ছেড়ে যাওয়ার কথা মাথায় আসতেই মুহূর্তেই আমি চমকে উঠি। আচ্ছা, উনি যদি ডলিয়া পর্যন্ত আমাকে ছেড়ে দেয় তো আমি কি করব? আমি থাকতে পারবো তো ওনাকে ছাড়া? এমন সব কথা মনে আসতেই কলিজা কেঁপে ওঠে আমার। তাই সাথে সাথে চোখও ভরে আসে মুহূর্তে। টলমল চোখে আমি সামনের দিকে তাকাতেই চোখে পড়ল দাদি খানিকটা দৌড়ে আসছে আমার দিকে সিঁড়ি বেয়ে উপরের দিকে। আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে আমাকে নিজের বুকের মধ্যে চেপে ধরে হাঁপিয়ে ওঠা কণ্ঠে উত্তেজিত হয়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুই ঠিক আছিস তো সোনামা? ঋতুকে কিছু করেনি তো? কথাগুলো বলেই দাদি আমাকে নিজের বুকের সাথে উঠিয়ে আবার দুগালে নিজের দুহাত আঁকড়ে ধরে আমাকে ভালো করে দেখে নিয়ে আবারও আদরে শুলে বলে ওঠে, আর যা হয়েছে তার জন্য সরি রে সোনামা। আর হবে না এমনটা। আমি তোকে আগলে রাখবো সব কিছু থেকে। আর আমাকে ছেড়ে কোথাও যাবি না, একদমই আমার সাথে সাথেই থাকবি তুই। আমি চাই না আজ যেটা হয়েছে সেটা বারবার হোক। বলে দাদি আমার চোখের পানি মুছে দিয়ে নিজের হাতে আমার আমি দাদির কথায় মাথা নাড়ে সম্মতি জানাই। দাদির সাথে সাথেই থাকবো, কোথাও যাব না। দাদি আমার সম্মতি পেয়ে হাসি মুখে আমার এক হাত চেপে ধরে টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। আমি তাদের পেছন পেছন যেতে লাগলাম চুপচাপ। দাদির সাথে যেতে যেতে আবারও ঘাড় ফিরিয়ে পেছনে ফিরে তাকাই ওনার দেখার জন্য। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ মুখে এক অচেনা দৃষ্টি। ওনার এমন দৃষ্টির মানে এই মুহূর্তে আমি বুঝতে পারছি না। তাই ওনার থেকে আস্তে করে নিজের দৃষ্টি ফিরিয়ে নেই। কেন জানি সবটা ঘোলাটে লাগছে আমার কাছে। সব কিছু চিনে তারপরেও সব কিছুতে বড্ড পরপর ভাবে অদৃষ্ট বেড়া চালে আটকে পড়ে আছি আমি। খানিকটা রেগে দাঁড়িয়ে আছে ফিহা, তার সামনে দাঁড়িয়ে আছে আরিফ। চোখে মুখে তার একরাশ তিক্ততা ফুটে উঠেছে। তা আরিফকে দেখেই বুঝতে পারছে ফিহা। কিন্তু আরিফের বিরক্তি লাগা ভাবটা অপেক্ষা করে নিজের রাগটা ঝাড়তে আসে ফিহা। কারণ কাল রাতে আরিফ আসার পর থেকে ফিহা তার সাথে কথা বলার চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু আরিফ তাকে বরাবরই এড়িয়ে চলেছে, তাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আরিফের পথ আটকে দাঁড়িয়েছে ফিহা। যাই হোক না কেন এই মুহূর্তে কথা বলেই দম দেবে ফিহা, তার আগে নয়। ফিহা রেগে চাপা সুরে ভ্রু কুঁচকে বলে ওঠে, কি সমস্যা? তোমার কি সমস্যা? আমি কি করে বলবো? আরিফের এমন কথায় রেগে যায়। পরে চোখ গরম করে কপাট রাগ দেখিয়ে বলে ওঠে, আমি আমার সমস্যার কথা আপনাকে বলছি না। আমি জানতে চাইছি আপনার কি সমস্যা? আপনি আমাকে এড়িয়ে চলছেন কেন? আমার কোনো সমস্যা নেই, পথ ছাড়ুন আপনি। আমি আপনাকে কোনো রকম এড়িয়েও চলছি না। আমি এমনই, আমার থেকে দূরে থাকুন আপনি। আমি যেমন দেখতে তেমনটা কিন্তু মোটেও নয়, তাই আমাকে জ্বালাতে এসো না। আপনি নিজেই জ্বলে যাবেন, তাই সাবধান করছি, দূরে থাকুন। কথাগুলো বলেই আরিফ ফিয়াকে কিছু না বলতে দিয়ে ফিয়ার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো হনহন করে।
আরিফ ফিহার বোনের অবস্থা বুঝতে পেরেছে আরও অনেক আগে, তাই সে ফিহাকে বারবারের মতো এভাবে বলে এসেছে। সে চায় না তার জন্য তার বোনের সংসারে কোনো রকম অশান্তি সৃষ্টি হোক, তাই সে এক প্রকার ফিহার থেকে পালিয়ে বাঁচতেছে। কিন্তু তা আর পারছে কই, ফিহার জন্য যেখানে সেখানেই সে হাজির হচ্ছে তার সামনে। তাই সে মনে মনে ঠিক করেছে আর বিয়ের ঝামেলা চুকিয়ে পাড়ি জমাবে নিজ গন্তব্যে। কথাগুলো ভাবতে ভাবতেই আরিফ নিজের রুমের দিকে চলে যায়। ফিহা আরিফের যাওয়ার দিকে রেগে তাকিয়ে আছে, মাথায় তার অন্য চিন্তা। আর যাই হোক, আরিফকে ছাড়বে না কখনোই। সে আরও বড় জেদি মেয়ে, যা করার প্রয়োজন না হোক না কেন আরিফকে সে বুঝিয়ে ছাড়বে তার ভালোবাসাটা। নিহাপুর মেহেদি ছোঁয়া কিছুক্ষণ পর সবাই সবার মতো রেডি হচ্ছে। আপু আজ নিজেকে সাজিয়েছে গাঢ় সবুজ রঙের লেহেঙ্গায়, আর বাকিরা সবাই গোল্ডেন আর হালকা সবুজ লেহেঙ্গায় সাজিয়েছে নিজেকে। আমিও সবার মতো করে নিজেকে সাজাতে পারিনি অজানা এক কারণে। সবাই লেহেঙ্গা পরলেও আমি পরেছি গাঢ় সবুজ রঙের শাড়ি, তাও কালকের মতো করে আজকে আবারও বাঙালিভাবে শাড়ি পরেছি। আমি শাড়ি পরে খুব খুশি মনে দাদির পাশে বসে গোল গোল চোখে সবাইকে পর্যবেক্ষণ করছি আপন মনে। তখনই পাশ থেকে ডালিয়াপুর হাসি মুখে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে পড়ে, আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মায়া আমাকে একটা হেল্প করবে? আসলে আমি একটা সমস্যায় পড়েছি। আপুর সমস্যার কথা শুনেই আমি চমকে উঠি। সাথে সাথে আপুকে হেল্প করার জন্য কিছু বলতে যাব তার আগেই পাশ থেকে দাদি বলে ওঠে, কি সমস্যা ডলি? আমাকে বল, আমি হেল্প করছি। মায়া ছোট, ও কিছু বুঝবে না। তেমন কিছু না রানিমা, আসলে কাজটা মায়াকে ছাড়া হবে না, তাই আর কি। তুমি একদমই টেনশন করো না, আমি থাকতে অন্য কেউ ওর ক্ষতি করবে না। আমি আছি তো ওর জন্য। এখন আমার ওকে খুব দরকার, প্লিজ তুমি কিছু বলো না, ও আবার চলে আসবে তো। ডলিয়াপুর এমন কথাই দাদি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আমাকে ডলিয়াপুর সাথে যাওয়ার জন্য সম্মতি জানায়। সম্মতি পাওয়ার সাথে সাথে ডলিয়াপুর শক্ত হাতে আমার এক হাত চেপে ধরে দাদিকে হাসি মুখে বিদায় জানিয়ে নিজের সাথে করে আমাকে নিয়ে যেতে লাগলো নিচের দিকে। পরে আমাকে একটা অন্ধকার রুমে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিজের ফ্লোরের ওপর। আমি ধাক্কা খেয়ে উপর হয়ে পড়ি ফ্লোরের ওপর। ডলিয়াপুর রুমের দরজা আটকে শক্ত হাতে আমার চুলের মুঠ করে নিচের দিকে ফিরায়। ডলিয়াপুকে এমন করতে দেখে ভয়ে আমি কান্না করতে লাগি আর নিজের দুহাত দিয়ে আপুর হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে থাকি। এই মুহূর্তে কি করব কিছুই জানি না, আর আপু আমার সাথে এমন কেন করছে তাও বুঝতে পারছি না। ডলি আপুর রুমের দরজা আটকে শক্ত হাতে আমার চুলের মুঠি করে নিজের দিকে ফেরাই। ডলি আপুকে এমন করতে দেখে ভয়ে আমি কান্না করতে লাগি আর নিজের দুহাত দিয়ে আপুর হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে থাকি। এই মুহূর্তে কি করব কিছুই জানি না, আর আপু আমার সাথে এমন কেন করছে তাও বুঝতে পারছি না। আমি ডলি আপুর এমন আচরণে হতভম্ব হয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে কাঁপা কাঁপা গলায় ডলি আপুকে উদ্দেশ্য করে বলে উঠি, আপু তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে আঘাত করছো কেন? আমি ব্যথা পাচ্ছি তো। আমার এমন কথায় যেন মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠে ডলি আপু। আমাকে শক্ত হাতে নিজের আরও কাছে টেনে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোর এমন ন্যাকা কথায় অন্যরা গলতে পারে, কিন্তু আমাকে গলাতে পারবি না। তোর জন্য আমার এত বছরের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। আমার ভালোবাসা আমাকে ইগনোর করছে শুধুমাত্র তোর জন্য। ডালিয়াপুর এমন ধারালো গলায় কথা শুনে মুহূর্তে আমি ভরকে যাই, সাথে সাথে বোকা মনেও যাই, কারণ আমি কখনোই আপুর ভালোবাসার দিকে হাত বাড়াইনি। তাহলে আপু আমাকে এসব কথা কেন বলছে? আমি তো আমাতে থাকি, অন্যতে দেখতেও চাই না। তাহলে আপু কিসের এত রাগ আমার ওপর? নিজের সাথে কথাগুলো ভেবেই কান্না করতে করতে আপুকে উদ্দেশ্য করে আবারও বলে উঠি, আপু আমি তোমার সব কথা কিছুই বুঝতে পারছি না। তুমি এমন করছো কেন? কি করেছি আমি? আর আমি তোমার স্বপ্ন ভালোবাসা কিছুই শেষ করিনি, বিশ্বাস করো আপু। করেছিস, সবটাই তুই করেছিস। সব কিছু তোর জন্যই হয়েছে। কি করেছি আমি বলবে তো? তুই আমার ভালোবাসা, আমার হৃদকে আমার কাছ থেকে দূরে করতে চেয়েছিস। তোর জন্য হৃদ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, যেটা আগে কখনোই করেনি। হৃদ শুধু আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। মাঝতে তুই আমাদের জীবনে কাটা হয়ে ঢুকে গেলি। তোর জন্য আমার হৃদ তার পরিবারের কথাই তোকে ওর সামনে মেনে নিচ্ছে, নয়তো কখনোই তোর মতো মেয়েকে কবে সে তার জীবন থেকে উপড়ে ফেলে দিত। এখন আমার হৃদ তোর জন্য আমার কাছে আসতে পারছে না, আমাদের বিয়েও হচ্ছে না, কারণ তুই এখনও পর্যন্ত হৃদের বউ হয়ে আছিস বলে হৃদ আমাকে বিয়ে করতে পারছে না। আর এসব কিছুই হয়েছে শুধু তোর জন্য। হ্যাঁ, শুধু তুই দায়ী এর জন্য। আপুর এমন কথায় মুহূর্তেই এক ঝাঁক কষ্ট ভরা করলো আমার মধ্যে। মনে হচ্ছে আমি খুবই কাছে কিছু হারিয়ে ফেলেছি, যেটা ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার স্বামীর সাথে তো আমার তেমন কি ঠিক করে একটা দিন কথাও বলিনি, তাহলে ওনাকে হারানোর ভয়টা আমাকে এইভাবে জেঁকে বসেছে কেন?
কেন আমি ডলি আপুকে মেনে নিতে পারছি না? ওনার সাথে কেন আমার মনে হচ্ছে ওনাকে বেঁধে রেখে দেই আমিতে, যাতে কখনো আমি ছাড়া অন্য কাউকে দেখতে না পেরে নিজের এমন চিন্তা ভাবনার সাথে নিজের মুহূর্তেই নিজের বুকটার ভীষণ ভার ভার লাগছে। অজানা কষ্টে কাতর হয়ে আবারও আস্তে করে কাঁপা কাঁপা গলায় ডলি আপুকে উদ্দেশ্য করে বলে উঠি, আমি তোমাদের ভালোবাসা নিব না আপু, তোমার ভালোবাসা তোমারই থাকবে। আমাকে বলো কি করতে পারি তোমাদের জন্য। আমার এমন কথা মুহূর্তে ঠান্ডা হয়ে আসে ডলি আপুর ঠান্ডা ভাব। নিজ মা আস্তে করে আমাকে চুলের মুঠি থেকে নিজের হাতটা সরিয়ে নেয়, ধীর গতিতে আস্তে করে উঠে দাঁড়ায় আমার সামনে। পরে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে ব্রো কুচকে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, যা বলবো তাই শুনবি তুই? আপুর কথায় আমি টলমলে চোখে ফ্লোরে বসা অবস্থায় ডলি আপুর দিকে তাকিয়ে থেকে নিজের মাথা উপর নিচ নাড়িয়ে সম্মতি জানাই, যার অর্থ হলো তুমি যা বলবে তাই শুনবো আমি। আমাকে এমন করে মাথা নাড়াতে দেখে মুহূর্তে কপাল কুঁচকে এলো আপুর। আমার দিকে নজর গাঢ় দৃষ্টিতে নিক্ষেপ করে নিজের মনে মনে কিছু একটা ভেবে আমাকে আবারও প্রশ্ন করে বলল, সব করবে আমার জন্য? তোমাকে বিশ্বাস করি, কিভাবে যে তুমি আমার জন্য সব কিছু ছেড়ে দিবে? এমন নাও হতে পারে, তুমি বাইরে গিয়ে সবাইকে সবটা বলে দিতে পারো। আপুর এমন কথাই নিজেকে শান্ত করে হাতের উল্টো পিঠে নিজের চোখের জল মুছে শান্ত গলায় বলে উঠি, সব ছাড়তে পারবো আপু তোমাদের জন্য। তোমরা সুখে থাকলে আমি সুখী হব। আমার আর কিছুই চাই না আপু। আর আমি কখনোই কাউকে কিছুই বলবো না। তুমি শুধু আমাকে কি করতে হবে সবটাই করব আমি, বলো। আমার কথাগুলো বলার সাথে সাথে ডালি আপু সামনে থেকে ঝটপট উত্তর করে বসে, হৃদকে ছাড়তে হবে তোমায়। হৃদের পরিবার, ওর বাড়ির টাকা পয়সা এভরিথিং ছেড়ে চলে যেতে হবে তোমায়। আমাদের জীবন থেকে অনেক অনেক দূরে চলে যেতে হবে তোমায়। কি পারবে তো ছাড়তে সব কিছু? আপুর কথাগুলো শুনে আবারও শক্ত গলায় বলে উঠি, সবটা পারবো আপু। তুমি বলো কবে যেতে হবে আমায় সব কিছু ছেড়ে? আজকে রাতেই চলে যেতে হবে তোমায়। আর এই বাড়ির কাউকে কিছুই বলার দরকার নেই তোমার। পরিবার কেউ না। তুমি চলে গেলে আমি সবাইকে ম্যানেজ করে দিব নিজের মতো করে। আর তোমার চলে যাওয়ার ব্যবস্থাও আমি করে দেব। তোমাকে কিছুই করতে হবে না আপু, আমি নিজের সবটা করতে পারবো। আমি একা চলে যেতে পারবো। তোমাকে চিন্তা করতে হবে না। তুমি শুধু সবাইকে দেখে রেখো, বিশেষ করে দাদা দাদি আম্মু আব্বুকে। ওরা অনেক ভালোবাসে, তাই আমাকে ছাড়া অনেকটাই কষ্ট পাবে। তাই তুমি তাদের দেখে রেখো প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখে নিব। কিন্তু তুমি যে আজকে সবাইকে ছেড়ে চলে যাবে সেটা যেন হৃদ কোনোভাবে জানতে না পারে, ওকে? ঠিক আছে আপু, জানবে না, কেউ জানবে না, কথা দিলাম। কথাটা যেন মনে থাকে। ডলি আপু আমার দিকে তাকিয়ে থেকে খানিকটা চুপ থাকার পরও ব্রকুচকে আবারও বলে ওঠে, আচ্ছা তুমি তো আয়নকেও বিয়ে করতে পারো। আয়ন তো তোমাকে চায়, তাহলে আয়নকে বিয়ে করে ওর সাথে চলে যেতে পারো, তাই না? ডলি আপুর এমন কথায় চমকে উঠি আমি। আপু কি বলছে? ভালো করে বোঝার জন্য আপুর দিকে কৌতূহল চোখে তাকিয়ে থেকে বলে উঠি, মানে? আমার এমন কথায় আপু ঝটপট তাড়া দিয়ে বলে ওঠে, কিছু না। আর আমার কথাগুলো শুধু মনে থাকলেই হবে ব্যাস। বলে আপু আমার দিকে এক পলক তাকিয়ে থেকে আমাকে কিছু না বলে হনহন করে রুম থেকে বের হয়ে যায়। আর আমি আপুর চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের চোখের জল বিসর্জন দিচ্ছি। আমার কেন জানি কোনো কিছুই মানতে ইচ্ছে করছে না, এমনকি আপুর কথাগুলো রাখতেও আমার ইচ্ছে করছে না। শুধু মনে হচ্ছে আজ খুব স্বার্থপর হতে ইচ্ছে করছে, বড্ড অসহায় লাগছে। নিজে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে ইচ্ছে করছে, আমি কাউকে ছেড়ে কোথাও যেতে পারবো না, সাথে ওনাকেও ছেড়েও যেতে পারবো না। অন্ধকার রুমটিতে ফ্লোরে হাঁটু গেড়ে বসে হাঁটুতে মুখ গুজিয়ে কিছুক্ষণ কান্না করার পর নিজেকে শান্ত করে উঠে দাঁড়াই আমি। তারপর নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিলাম ভালো করে। আজ সব কিছুর ইতি টানতে হবে আমার এখানেই, কারণ উনি ডলি আপুকে বিয়ে করতে চাইতো। আমি ওদের মাঝখানে বিষাক্ত কাটা কেন বিষ ফুটে থাকবো কোনো আশায়? তাই আমার কাউকে চাই না, সব কিছু আমার কারো থেকে চাই না। আমি যেখান থেকে এসেছি সেখানেই আবার চলে যাব। এবারে যাওয়াটা হবে শেষ যাওয়া। আর কখনোই ওনার জীবনে আসতে চাইবো না আমি। আর কেনই বা আসতে চাইবো? আমি তো সবটা জানি শুরু থেকেই, কিভাবে আমাদের বিয়েটা হয়ে সেটাও জানি। তাহলে এত কিসের আশা ওনার ওপর আমার? আমি তো শুরু থেকেই চাইতাম ওনার জীবনে অন্য কেউ আসুক, আর আমি তাদের এক করে অনেক দূরে চলে যাব। তাহলে এখন কেন সবটা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছি না আমি? কেন আমার এত কষ্ট হচ্ছে? কথাগুলো ভেবেই নিজের রুমের দিকে পা বাড়াই আমি। নিজের রুমে এসে ভালো করে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ি আমি। এক পলকে নিজেকে দেখে কিছু একটা ভেবে আমার ফোনটা হাতে তুলে নেই আমি। ডলি আপুকে দেওয়া কথা রাখতে আর ওনার সুখের জন্য সবাইকে ছাড়তে হবে আমাকে।
তাই নিজের ফোন থেকে আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড রাইমাকে একটা কল করে সব কিছু ঠিকঠাক করে নিলাম। আপাতত ওর কাছে কিছুদিন থাকবো, পরে না হয় ওইখান থেকেই কী করা যায় সবটা ভেবে দেখবো আমি। এখন আপাতত এই বাড়িটা ছাড়তেই হবে, সেটাই মূল বিষয়। রাইমার সাথে কথা বলে আমি কল কেটে আবারও আয়নার দিকে তাকিয়ে নিজেকে পর্যবেক্ষণ করছি। চোখ মুখ হালকা ফোলা ফোলা আছে এখনও পর্যন্ত। হাত মুখ ধোয়ার ফলে কোনো রকমের মেকআপ আর নেই গায়ে, শুধু সবুজ শাড়িটা জড়িয়ে আছে। তাই আর অতিরিক্ত কিছু না ভেবেই বেরিয়ে পড়ি তাদের উদ্দেশ্যে। দাদা দাদির কাছে যাব, বাকিটা সময় তাদের কাছে থাকতে চাই। হয়তো এটাই আমার শেষ দেখা হবে ওনাদের সাথে। মা বাবাকে তো পরেও পাচ্ছি আমি, কিন্তু তাদের আর কখনোই পাবো না। এই সব কিছু ভেবে ধীর গতিতে হেঁটে ছাদে উঠে দাঁড়াই আমি। দরজার সামনে দাঁড়িয়ে এক পলক সবাইকে পর্যবেক্ষণ করতেই হুট করে সামনে এসে হাজির হয়ে পড়ে আয়ন ভাইয়া। বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে, হয়তো কিছু নিয়ে বেশ টেনশনে আছে ভাইয়া। আর হঠাৎ করে আয়ন ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে পড়তেই সাথে সাথে ভয়ে চমকে উঠি আমি। আমাকে চমকে উঠতে দেখে আয়ন ভাইয়া দ্রুততার সঙ্গে খানিকটা এগিয়ে এসে আমার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে চিন্তিত সুরে বলে ওঠে, তুমি ঠিক আছো তো মায়ু পাখি? তোমাকে এমন কেন দেখাচ্ছে? আর এতক্ষণ কোথায় ছিলে তুমি? সেই কবে থেকে পাগল পাগল হয়ে খুঁজে বেড়াচ্ছি আমি তোমাকে, কই ছিলে তুমি? আয়ন ভাই আমাকে নিয়ে এতটা অস্থির হতে দেখে মুহূর্তে ডলি আপুর কথাগুলো মনে পড়ে যায় আমার। আয়ন ভাইয়াকে আমি বিয়ে করতে পারবো, এই বিষয়টা ভেবে আমি স্থির হয়ে শান্ত দৃষ্টিতে আয়ন ভাইয়ের চোখে মুখে নিজের দৃষ্টি স্থির করি। আমাকে স্থির দৃষ্টিতে ভাইয়ার দিকে এমন করে তাকাতে দেখে আয়ন ভাইয়ার হয়তো কিছু বুঝতে পেরেছেন আমার মনের অস্থিরতা। তাই আয়ন ভাইয়া আমার দুহাত শক্ত করে চেপে ধরেই খানিকটা আবেগপ্রুত হয়ে শান্তভাবে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মায়ু পাখি এমন করছো কেন তুমি? কি হয়েছে তোমার? কেউ কি কিছু বলেছে তোমাকে? আমাকে বলো তুমি, তোমাকে আজ এতটা অগোছালো লাগছে কেন? মায়ু পাখি সত্যিটা বলো না, কি হয়েছে তোমার? বলবে না আমাকে? আয়ন ভাইয়ের এমন আবেগপ্রবণ হয়ে বলা কথাগুলো শুনেই আমি নিজেকে আর শান্ত রাখতে পারিনি। ভাইয়ার হাতে নিজের হাতটা রাখা অবস্থায় স্বাভাবিকভাবেই শক্ত গলায় বলে উঠি, আমাকে বিয়ে করবে আয়ন ভাইয়া? আমি তোমার ভাইয়ের থেকে মুক্তি পেতে চাই এখন। আমার আর কিছুই ভালো লাগছে না, প্লিজ। আমি আর ওনার জীবনের বিষাক্ত কাটা হয়ে থাকতে পারছি না, আর না বাড়াতে চাচ্ছি কোনো রকম তিক্ততা আমার জীবনে। আমি এই সম্পর্কের বেড়া জ্বালাতেই নিজেকে থেকে ছাড়াতে চাই। এখন আমার মুক্তি চাই, তুমি দিতে পারবে আমাকে তোমার ভাইয়ের কাছ থেকে মুক্তি? বলো। আমার এমন শক্ত গলায় কথাগুলো শুনেই মুহূর্তে আয়ন ভাইয়ের হাত থেকে আমার দুহাত ছেড়ে দেয়। আমার হাত দুটো ছেড়ে দিতেই আমি আবারও আয়ন ভাইয়ের দিকে নিজের দৃষ্টি স্থির করি। আয়ন ভাই অনেকটাই শক্টের মধ্যে আছেন, তা ওনার ফেস থেকেই বুঝতে পারছি আমি। হয়তো আমার থেকে এমন কিছু শোনার জন্য মোটেও আশা করেনি ভাইয়া, তাই অবাক হয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখে মুখে দিকে। আমি ভাইয়াকে এমন করে তাকাতে দেখে দীর্ঘশ্বাস ঢাললাম। নিশ্চুপ আমি। আমি জানি আয়ন ভাইয়া এটা কখনোই করবে না, শত হলেও নিজের ভাই বলে কথা। তাই আমি আবারও শক্ত গলায় বলে উঠি, তোমার কিছু করতে হবে না আয়ন ভাইয়া, আমি আমার সবটা করতে পারবো। কথাগুলো বলেই আমি আয়ন ভাইয়ের উত্তরে অপেক্ষা না করে পাশ কাটিয়ে এক কদম পা বাড়াতেই পেছন থেকে আয়ন ভাইয়া আমার দিকে না ঘুরে শান্তভাবে বলে ওঠে, আমি সবটাই পারবো করতে তোমার জন্য, তুমি যা চাও তাই হবে মায়ু পাখি। আয়ন ভাইয়ের কথাগুলো শুনেই অনুভূতি শূন্য হয়ে পেছন ফিরে চাপা সুরে বলে ওঠে, আশায় রইলাম আমি। বলে আয়ন ভাইয়ের আর কোনো কথা শোনার প্রয়োজন বোধ করছি না আমি। তাই আরও এক কদম সামনের দিকে পা বাড়াতেই চোখ পড়ল ওনাকে, মানে আমার স্বামীকে। উনি হিংস্রভাবে টকবকে ওঠা রক্তলাল চোখে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমার আর আয়ন ভাইয়ের সব কথাই শুনেছেন উনি, আর শোনার কথাই, কারণ উনি আমার থেকে 10 কদম সামনে দাঁড়িয়ে আছে। তবে আয়ন ভাইয়া আমার থেকে 2 কদম পিছিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের মাঝখানের অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছি ওনার দিকে করুণ চোখে। তখনই উনি প্রচণ্ড রাগে হাতে থাকা ওয়াইনের গ্লাসে শক্ত করে চেপে ধরে মুহূর্তে ভেঙে ফেলে। হঠাৎ উনি এমন করে কিছু করবে আমি ভাবতেও পারিনি। গ্লাসটা ভাঙার সাথে সাথে অনর্গল অঝর দ্বারাই রক্ত ঝরতে লাগলো ওনার হাত থেকে, যাতে বেশ কিছু কাঁচ ভাঙা ঢুকেছে তা আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। ওনাকে এমন করে দেখতেই মুহূর্তে কান্না চলে আসে ওনার জন্য। তাই নিজেকে আর ধরে রাখতে না পেরে কান্না করে ওনার দিকে পা দ্রুত বাড়াতেই কিন্তু মাঝপথে এসে আমার পা থেমে যায় অটোমেটিক্যালি ডলি আপুকে দেখে। ডলি আপু পাশ থেকে দ্রুত এসে ওনার হাতটা নিজের হাতে নিয়ে বেশ উত্তেজিত কণ্ঠে ওনাকে অনেক কিছুই বলছেন, কিন্তু তখনও ওনার দৃষ্টি ছিল সামনে আমার দিকে। আমিও ডলি আপুকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ি ওনার সামনেই। এর চেয়ে আর আগানোর ক্ষমতা আমার নেই, আমি চাইলেও পারবো না সেটা করতে।
টলি আপু ওনার হাতটা বেশ মনোযোগ সহকারে দেখতে দেখতে আচমকাই দৃষ্টি পড়ে আমার দিকে। আমাকে ওনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো টলি আপুর। পরে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের চোখ তুলে তাকাই ওনার দিকে। ওনার দৃষ্টিও আমার দিকে স্থির দেখে সাথে সাথে রেগে যায় ডলি আপুর। কিন্তু ওনার সামনে আমাকে কিছু বলতে না পারায় ডলি আপুর ওনার এক বাহুতে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে চোখ গরম করে তাকাই আমার দিকে। আমি ডলি আপুর এমন দৃষ্টির মানে বুঝতে পেরে ওনাকে আর এক পলক দেখে নিয়ে চুপচাপ ওখান থেকে ধীর পায়ে কাউকে কিছু না বলে চলে আসি দাদির পাশে। দাদির পাশে দাঁড়াতেই দাদির হাসি মুখে আমাকে এক হাতে জড়িয়ে নেয় নিজের বুকের মধ্যে। পরে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি হয়েছে সোনামা, মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? দাদির এমন কথাই আমি দাদিকে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে বুকের উপর মাথা রাখতেই আবারও সামনের দিকে তাকিয়ে ওনার ওপর নিজের কাতর দৃষ্টি স্থির করি। সাথে সাথে দুজনের চোখাচোখি হয়। উনি তখনও হিংস্রভাবেই তাকিয়ে আছে আমার দিকে। আর টলি আপু ওনার বাহুতে মাথা রেখে দাঁড়িয়েছিল। উনি এতটা রেখে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে থেকেছে টলি আপুর যে ওনার পাশে দাঁড়িয়ে আছে ওনার বাহুতে মাথা রেখে, সেটা হয়তো খেয়াল করেনি উনি, তা ওনার আচরণে বুঝতে পারছি আমি। কিন্তু ওনার এত কিসের রাগ আমার উপর? কি চাই উনি আমার থেকে? উনি যা চাই সবটা তো দিচ্ছি ওনাকে আমি, তাহলে আর কি চাই ওনার? এমন সব কথাগুলো চিন্তা ভাবনা করতেই আবারও দাদি আমার মাথায় আদরে এক হাত বুলিয়ে দিতে দিতে নরম স্বরে বলল, সোনামা। দাদির আগে তুল্য কণ্ঠে আমি শুনে আমি আস্তে করে বলে উঠি, কিছু হয়নি তো দাদি, আমার মুখটা না মেকআপের কারণে চুলকাচ্ছে বড্ড, তাই ধুয়ে আসছি তো। আর মুখে মেকআপ না থাকায় তোমার কাছে আমাকে শুকনো শুকনো লাগছে, তুমি বুঝতে পারছো না এটা, তাই বুঝি? কথাগুলো বলেই আবার সামনের দিকে তাকাই আমি। সাদের সবটা পর্যবেক্ষণ করার জন্য চারিপাশে চোখ বুলাই আমি। চারিপাশে চোখ বুলাই স্টেজের মেহেদির অনুষ্ঠানের দিকে নিজের দৃষ্টি স্থির করতে যাব, তখনই চোখে পড়ল সাদের কর্নারের এক পাশে ফিহার আরিফ ভাইয়ার উপর। দুজনকে একসাথে দেখে চোখ ছোট ছোট করে আসে আমার, তাই ভালো করে তাকাতেই চোখে পড়ল ফিহা আরিফ ভাইয়াকে শক্তভাবে চেপে ধরে আছে দেওয়ালের সাথে। ফিহার চোখ মুখটা সুখসুখ ভাব থাকলেও আরিফ ভাইয়ের চোখ মুখটা ছিল বেশ বিরক্তি, হয়তো ফিহাকে নিয়েই তার বিরক্তির কারণটা। ফিহা বেশ কিছু কথা আরিফ ভাইয়াকে বলছে, দ্রুততা বেশি হয় কিছু শুনতে পারছি না আমি। আরিফ ভাইয়া বিরক্তি নিয়ে সবটা শুনে রেখে ফিহাকে নিজের কাছ থেকে সরিয়ে শক্ত গলায় অনেক কিছু শুধাই ফিহাকে। পরে ফিহার কোনো রকম কথা না শুনেই ওখান থেকে সাথে সাথে হনহনিয়ে চলে আসে স্টেজের দিকে ভাইয়া। আর আরিফ ভাইয়ের এমন আচরণের সাথে সাথে কান্না করে দেয় ফিহা টালমাটাল চোখে তাকিয়ে থেকে আরিফ ভাইয়ের চলে যাওয়ার দিকে। আরিফ ভাই যদি একবার পেছন ফিরে তাকাতো তাহলে হয়তো দেখতে পারতো ফিহার অশ্রুসিক্ত দুই নয়ন। এখন ভোর 4টা বাজে। ঢাকা কমলাপুর রেল স্টেশনে একপাশে অনুভূতিহীন হয়ে বসে আছি আমি গন্তব্যহীনা মঞ্জিলের উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি আমি, কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছায় আমি। খান বাড়ি থেকে বের হতে সবটাই সাহায্য করে ডলি আপু ও তার পরিবার। ওনার সাহায্য না করলে হয়তো এখানেই খান বাড়ি থেকে পালাতে সফলতা অর্জন করতে পারতাম না আমি। ডলি আপুর কোনো রকম একটি গাড়িতে উঠিয়ে দিয়েই তাড়া দিয়ে পাঠিয়ে দেয় আমাকে। আমি কোথায় যাচ্ছি সেটার খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি ডলি আপু, শুধু গাড়িকে বলে দেয় যেন আমি যেখানে যেতে চাই সেখানে পৌঁছে দিতে আমাকে। গাড়িটিও যথাযথভাবেই আমাকে সেখানেই পৌঁছে দেয়। আর তখন থেকেই এখানে একা বসে আছি, তবে এই মুহূর্তে আমার একটুও ভয় কাজ করছে না। কোনো রকমে আমার চারিপাশে অনেক মানুষজন, পুলিশও রয়েছে এখানে। যারা ভোর 4টার ট্রেন আসবে তারা সবাই আমার মতোই বসে আছে স্টেশনের চারিপাশে। আর পুলিশটা এক মুহূর্তে নাইট ডিউটি পালন করেই যাচ্ছে। আর আমি গোল গোল চোখে সবটা পর্যবেক্ষণ করে একপাশে চুপ করে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাকে চেনার কোনো উপায় নেই কারণ আমার পরানো হয়েছে কালো বোরকা, মুখোশ বাঁধা অবস্থায়, সাথে হাত মোজা পা মোজা তো আছেই। আমাকে এসব পরিয়ে বাসা থেকে বের করতে সাহায্য করেছে ডলিয়াপুর পরিবার। আর আমি আসার সময় ওনাকে এক পলক দেখেও ওনার রুমে গিয়ে যাই, কিন্তু উনি তখনও ওনার রুমে ছিল না, হয়তো কোথাও গিয়েছিল, তাই শেষ দেখাটাও দেখে আসতে পারিনি। বাকি সবাইকে দেখে এসেছি, সবাই যার যার রুমে ঘুমাচ্ছে, বেশ ক্লান্ত হয়ে শান্ত মতো, তাই সবাইকে রুমে গিয়ে এক পলক দেখতে আমার কোনো ঝামেলা পোহাতে হয় না। আমার এমন সব চিন্তাভাবনার মাঝেই ঝকঝক শব্দ করে সামনে এসে হাজির হয়ে পড়ে ট্রেন। পরে আমার চলে যাওয়ার ট্রেনটি। আমি এক পলক ট্রেনটির দিকে তাকিয়ে থেকে হাতে থাকা একটা ব্যাগ নিয়ে আস্তে করে উঠে পড়ি ট্রেনের মধ্যে। পরে নিজের সিট খুঁজে বসে পড়ি আস্তে করে সেখানে। আমি ট্রেনে উঠে বসার খানিক বাদে ট্রেন ছেড়ে দেয় গন্তব্যের উদ্দেশ্যে।
আমি ট্রেনকে চলতে দেখে অনুভূতি শূন্য চোখে তাকাই জানালা দিয়ে বাহিরের দিকে। বড্ড কান্না পাচ্ছে সব কিছুতেই, কিন্তু কিসের এত জড়তা নিজের মধ্যে সেটাই বুঝতে পারছি না আমি। তাই সেই জড়তা নিয়েই বসে আছি জড়সড় হয়ে সিটের মধ্যে। লাস্ট 1 মিনিট, মানে আমি তো 1 ঘন্টা করে এখন পর্ব দেই। কালকের পর্বটা একটু মিস্টেক হয়ে গেছে, আমি অনেক ব্যস্ত ছিলাম, আর ফ্রাইডে তো মানুষের অনেক মানে ব্যক্তিগত কাজ তো থাকেই। তো যাই হোক, এখানে 1 মিনিটের মাথায় মানে বৃষ্টি আসছে। তো লাস্টের দিকে একটু সাউন্ড হয়েছে, মানে নয়েজটা আমার কন্ট্রোল করা তো সম্ভব না বৃষ্টির। আর আমি যেহেতু একদম গ্লাসের সাইডেই আমার ডেস্কে বসে ভয়েস দেই, সো একটু ম্যানেজ করে নিয়েন।